ওকে, মাইক আমি ইচ্ছা করে অফ করে রাখছিলাম। আমাদের হচ্ছে স্টুডিও স্টাফের সাথে আমি কথা বলতেছিলাম, বুঝছো? ওকে, সো হ্যালো সবাই, কেমন আছো তোমরা? তোমাদের হচ্ছে আজকে ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস। তোমরা সবাই অনেক সিরিয়াস, আমি বুঝতে পারছি। সো সবাই অনেক সিরিয়াস দেখে হচ্ছে মাত্র 36 জন ক্লাসে জয়েন করছে। সো তোমাদের সিরিয়াসনেস আমি অ্যাকচুয়ালি বুঝে গেছি। তো তারপরে হচ্ছে যেহেতু ক্লাস নেওয়া দায়িত্ব এবং তোমাদের ক্লাস করা দায়িত্ব, এই জন্য তোমরা আসছো, আমিও ক্লাস নিতে আসছি। আচ্ছা, মৌমিতা, কংগ্রেচুলেশনস বাই 100K সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো তোমরা যেহেতু এত বেশি সিরিয়াস, আমিও অনেক সিরিয়াসলি ক্লাস নিব। আমি হচ্ছে আই হোপ, আশা করি 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা এন্ড করে দেবো, ঠিক আছে? 1 ঘন্টা 30 মিনিট ফাঁকি দিব না। যে জিনিসগুলো জাস্ট ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো জাস্ট বলে দেবো, ওকে? আচ্ছা, তোমরা আমাকে একটু বলো যে 39 জন জয়েন করছো, এদের মধ্যে এমন কি কেউ আসো যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল না? জাস্ট সে হচ্ছে কমেন্ট করো যে ভাই আমি একাডেমিক প্রোগ্রামে ছিলাম না। মানে একাডেমিক প্রোগ্রামে ছিল না মানে হচ্ছে তুমি আমার ক্লাস পাও নাই, রাইট? আমি এটা বুঝে নেব। তো এরকম কি কেউ আছো, কোনো পাপি বান্দা আছো যে হচ্ছে একাডেমিক প্রোগ্রামে ছিল না? আমাদের সানিয়া ইসলাম ছিল না, ছিল না, ছিল না, ছিল না, ছিল না। আমি মনে হয় ছিলাম। ভাই একাডেমিক প্রোগ্রাম 12,000 টাকার একটা কোর্স, মনে হয় ছিলাম। মানে 12,000 টাকা তোমার কোত্থেক দিয়ে গেছে তুমি এটা জানো না? ভাই রে ভাই, মানুষের কি টাকা, হ্যাঁ? 12,000 টাকা দিয়ে সে ভর্তি হয়েছে, কিন্তু সে জানেও না সে ভর্তি হয়েছিল নাকি হয়েছিল হয় নাই। আচ্ছা, ছিল না? আচ্ছা, তাহলে তো এত তাড়াতাড়ি শেষ করা যাবে না। যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল না, অনেক স্টুডেন্টে যেহেতু একাডেমিক প্রোগ্রামে ছিল না, সো এটা লম্বা ক্লাস হবে। আই ডোন্ট নো, 3 ঘন্টা প্লাসও চাইতে পারে, 3 আওয়ার প্লাসও চাইতে পারে, ঠিক আছে? সো আমি তো ফার্স্টে ভাবছিলাম যে এখানে শুধুমাত্র আমাদের একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্টরাই আছে। সো একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্টরা তো আগেই ক্লাস করে ফেলছে। তো যেহেতু হচ্ছে ছিল না, সো আমাদেরকে একদম পুরোপুরি পড়াইতে হবে। এখন আমাকে একটু বলো, আমি একটু পোল করি, হ্যাঁ? পোলটা হচ্ছে জীবে পরিবহন চ্যাপ্টারটা কার কার বার্ষিক পরীক্ষায় আছে? কার কার বার্ষিক পরীক্ষায় আছে জীবে পরিবহন চ্যাপ্টার? আছে অথবা নাই? আছে আছে আছে, ওয়ালাইকুম আসসালাম কাব্য। আছে 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 আছে, গুড গুড গুড, ওকে ওকে ফাইন, ঠিক আছে। তাহলে জীবে পরিবহন চ্যাপ্টার পড়াইতে হবে, বুঝতে পারছি। খাদ্য পুষ্টি পরিপাক কার কার আছে, কার কার নেই? খাদ্য পরিপাক, খাদ্য পুষ্টি ও পরিপাকের ভোট চলতেছে এখন। নাই নাই, 5-6 আছে, নাই নাই, আছে আছে আছে। আচ্ছা, সো এটা আই গেস 50-50, ঠিক আছে? তাহলে এটাও পড়াইতে হবে। জীবকোষ ও টিস্যু কার বার্ষিক পরীক্ষায় আছে বলো? এখন জীবকোষ ও টিস্যুর ভোট চলতেছে। জীবকোষ ও টিস্যু নাই। হ্যাঁ আতিকা, উল্টাপাল্টা কথা বলো না। নাই 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 নাই, একটাও নাই। নাই জীবকোষ ও টিস্যু, তাই এবার আছে। আচ্ছা ওকে, আছে নাই? নাই, আছে আছে আছে, নাই 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 নাই, 6 আছে শুধু, নাই নাই নাই। তার মানে এটা ধরো 5% স্টুডেন্টের আছে, ওকে? সো আমরা স্টার্ট করবো জীবে পরিবহন দিয়ে, ঠিক আছে? তো চলো আমরা জীবে পরিবহন চ্যাপ্টার দিয়ে স্টার্ট করি। এর আগে হচ্ছে আমরা আমাদের সবার ফেভারিট বইটা একটু বের করে নিই।
সো এখানে আমরা যাব জীববিজ্ঞান, জীববিজ্ঞানের হচ্ছে আমরা যাব কোথায়, জীবে পরিবহন, তার মানে এটাতে। কোথায় গেল কিরে ভাই, বোর্ড গুলো হয়ে গেছে বুঝছো পুরনো, মানে এফএস তো গরিব, এই জন্য আমরা নতুন বোর্ড কিনতে পারতেছি না। তো তোমরা বেশি বেশি করে আমাদের কোর্সে ভর্তি হও, তাহলে আমরা বড়লোক হয়ে যাব, বড়লোক হয়ে গেলে আমরা নতুন বোর্ড কিনতে পারবো, ঠিক আছে? গরিবী হালাতের জন্য আমাদেরকে এই বোর্ডে ক্লাস নিতে হচ্ছে, বুঝতে পেরেছো? সো আমাদের জীবে পরিবহন চ্যাপ্টার, এই জীবে পরিবহন চ্যাপ্টারে যে জিনিসগুলো জাস্ট ইম্পর্টেন্ট আমরা ওই জিনিসগুলাই পড়বো, ঠিক আছে? আমাদের আজকের ক্লাসে হচ্ছে খুব বেশি কিছু পড়ার সুযোগ নাই, ওকে? আচ্ছা, সো ফার্স্টই হচ্ছে এখানে তিনটা প্রসেস শিখতে হয়, একটা হচ্ছে ব্যাপন, আরেকটা হচ্ছে অভিস্রবণ, আরেকটা হচ্ছে প্রচ্ছেদন, ওকে? আচ্ছা, সো এই ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন এটা নিয়ে আমরা একটু শুরুতে পড়াশোনা করি, ওকে? তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি, বিসমিল্লাহ। ব্যাপন, ব্যাপন জিনিসটা আর কিছুই না, তুমি কি করবা, দুই জায়গাতে সেম চাপ সেম তাপ রাখবা, তাহলে দুই জায়গাতেই সেম চাপ সেম তাপ রাখবা। দুই জায়গাতেই তুমি যদি সেম চাপ ও তাপ রাখো, তাহলে কি হবে, ঘন জায়গা থেকে বস্তু হচ্ছে হালকা জায়গার দিকে ছড়া যাবে, এটাকে বলা হয় ব্যাপন। দুই জায়গাতে যদি সেম চাপ ও তাপ থাকে, তাহলে ঘন জায়গা থেকে হালকা জায়গা হচ্ছে বস্তু ছড়া যাবে, এটাকে আমরা বলি ব্যাপন। সিম্পল, এক কথায় মামলা খতম। কোথায় দেখা যায়, দেখা যায় হচ্ছে বডি স্প্রেতে, বডি স্প্রে, ওকে, বা হচ্ছে এয়ার ফ্রেশনার। নেক্সট, অভিস্রবণ, ইমবাইবেশন। ইমবাইবেশন কি, কিছু কিছু বস্তু আছে যারা পানি থাকলে পানি টেনে নেয়, কেন টানে এর কোনো ব্যাখ্যা নেই, পানি থাকলে তারা পানি টেনে নেয়। সো যে সকল বস্তু কলয়েড ধর্মী বস্তু বলা হয় এদেরকে, কলয়েড বস্তু, কলয়েড বস্তু পানি পাইলে, ধরো এখানে পানি আছে, পানি পাইলে পানি টেনে নেয়, তারা যেই প্রক্রিয়ায় পানিটা টেনে নেয় সেটাকে বলা হয় ইমবাইবেশন। এখন ইমবাইবেশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আসবে, কি কি পদার্থ দিয়ে হচ্ছে ইমবাইবেশন হয়, সেই পদার্থগুলোর নাম এখানে বইয়ের মধ্যে সুন্দর করে দেয়া আছে, যে আমাদের সেলুলোজ, স্টার্চ, জিলেটিন, এগুলো হচ্ছে পানি টেনে নেয়, এই জন্য এটাকে বলা হয় হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রো মানে পানি, ফিলিক মানে পছন্দ করে। নেক্সট আমাদের হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণের সংজ্ঞাটা অনেক সুন্দর, এতটাই সুন্দর যে অভিস্রবণের সংজ্ঞা আমরা কেউই বুঝি না, ঠিক আছে? অভিস্রবণের সংজ্ঞাটা এতটাই সুন্দর, এটা আমরা কেউই বুঝি না। সো যেটা আমরা কেউই বুঝি না, ওইটা আমি তোমাদেরকে এখন বোঝানোর ট্রাই করব, ঠিক আছে? ওকে ফাইন, চলো আমরা একটু দেখি অভিস্রবণের সংজ্ঞাটা কি। সো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ, একটা বাক্স, ঠিক আছে? আচ্ছা, কালাকালি আসলো কেন? ওকে, সো এখানে একটা বাক্স, বাক্সের মধ্যে হচ্ছে দুই জায়গাতেই পানি আছে, সেম দুই জায়গাতেই হচ্ছে পানি আছে, ওকে, দুই জায়গাতেই পানি আছে। এবার এটার মধ্যে হচ্ছে পানির মধ্যে চিনি আছে বেশি, অনেক বেশি চিনি আছে, মশা, মশা নাকি? আর এই জায়গাতে হচ্ছে কম চিনি আছে, ঠিক আছে? সো বেসিক্যালি এখানে আমরা কি করছি, এখানে আমরা একটা পাত্র নিছি, পাত্রের মধ্যে পানি ঢালছি, এবং দুই জায়গাতে কি আছে, পানি আছে, অর্থাৎ দ্রাবক সেম, দ্রাবক সেম। এখন দ্রব দ্রাবক দ্রাবণ কি ভাইয়া, সোজা কথায় আমি বোঝাই শরবত দিয়ে, শরবত ইজ ইকুয়ালস কি, পানি প্লাস চিনি, পানি প্লাস চিনি, চিনি হচ্ছে দ্রব, পানি হচ্ছে দ্রাবক, আর শরবতটা হচ্ছে দ্রবণ, ঠিক আছে? সো দুইটা সেম দ্রাবক থাকবে, মানে দুই জায়গাতেই পানি, সেম দ্রব থাকবে। এরপর দুইটা দ্রবণকে আলাদা করব কি দিয়ে, একটা অর্ধভেদ্য পর্দা দিয়ে। এটা কি, অর্ধভেদ্য পর্দা। এখন অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করলে মজার ব্যাপার হচ্ছে, এই জায়গার পানিগুলো এই জায়গায়, সরি এই জায়গার পানিগুলো এই জায়গায় চলে আসবে। কেন আসবে,
কারণ হচ্ছে পৃথিবীর সব ম্যাক্সিমাম বস্তু সাম্যাবস্থায় যেতে চায়। কোথায় যেতে চায়? সাম্যাবস্থা। সো এই ক্ষেত্রে আমাদের সাম্যাবস্থাটা হচ্ছে ঘনত্ব সেম, অর্থাৎ পৃথিবীর সকল দ্রবণ তার ঘনত্ব সেম করতে চায়। সো এই পাশের দ্রবণের ঘনত্ব আর এই পাশের দ্রবণের ঘনত্ব কি সেম হবে? সেম হবে না কিন্তু, কারণ এখানে কি প্রচুর চিনি আছে আর এখানে অল্প দুইটা অণু চিনি আছে। সো এখানের ঘনত্ব বেশি, এখানের ঘনত্ব কম। এখন আমি যদি দুই জায়গার ঘনত্ব সেম করতে চাই, আমার হাতে কি কি অপশন আছে? একটা অপশন এখান থেকে কিছু চিনি এনে এখানে ছেড়ে দাও, তাহলে এখানে আর এখানে চিনির পরিমাণ সমান হয়ে যাবে, ঘনত্ব সমান। আরেকটা বুদ্ধি আছে হচ্ছে এখান থেকে কিছু পরিমাণ পানি এনে এখানে ছেড়ে দাও, তাহলে এখানে পানির পরিমাণ বেড়ে যাবে, ফলে কি এটার ঘনত্ব কমে যাবে, এটার ঘনত্ব বেড়ে যাবে। সরি, এটার ঘনত্ব বেড়ে যাবে, এটার ঘনত্ব কমে যাবে। এখান থেকে কিছু পানি আনলে এটার ঘনত্ব বেড়ে যাবে আর এটার ঘনত্ব হচ্ছে কমে যাবে, পানিটা ডাইলিউট হয়ে যাবে। ওকে, সো বেসিক্যালি এখানে কোন জিনিসটা সত্য সম্ভব? দেখো, যেহেতু এটা অর্ধবেদ্য পর্দা, তার মানে ও কাউকে যাইতে দেয়, কাউকে যাইতে দেয় না, তাই না? ও কাকে যাইতে দেয়? ও হচ্ছে পানিকে এদিক থেকে এদিকে আসতে দেয় বা এদিক থেকে এদিকে যাইতে দেয়। কিন্তু দেখো এই পর্দার ফুটাগুলোর মধ্যে, পর্দার ফুটাগুলোর চেয়ে কিন্তু চিনির অণুগুলোর সাইজ বড়, রাইট? পর্দার ফুটাগুলোর চেয়ে চিনির অণুগুলোর সাইজ বড়, তাহলে চিনির অণুগুলো এদিকে যাওয়া আসা করতে পারে না। তো আমরা যেখান থেকে কিছু চিনি নিয়ে এখানে ফালাই দেবো, এটা আমাদের পক্ষে পসিবল না। আমাদেরকে কি করতে হবে? দুইটাকে হচ্ছে যদি আমরা সমান করতে চাই ঘনত্ব, তাহলে এখান থেকে কিছু পানি নিয়ে এখানে ফালাই দিতে হবে। সো কিছুক্ষণ যদি আমরা এইভাবে রেখে দিই, তাহলে দেখা যাবে একটা ম্যাজিক্যাল প্রক্রিয়ায় এইটার মধ্যে পানির উচ্চতা হয়ে গেছে এতটুকু, আর এইটার মধ্যে পানির উচ্চতা কমে গিয়ে হয়ে গেছে এইটুকু, এইটুকু। তার মানে এটার পানির উচ্চতা বেড়ে গেছে, এটার পানির উচ্চতা কমে গেছে। কেন? ঘনত্বটা সেম করার জন্য। ওকে, আচ্ছা, এবার আমরা তাহলে আসি অভিস্রবণের সংজ্ঞায়। দেখো অভিস্রবণের সংজ্ঞায় কি বলা হয়েছে। যদি দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যাদের দ্রব এবং দ্রাবক একই, দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ যাদের দ্রব এবং দ্রাবক একই, একটি বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আলাদা করা হয়, তাহলে কিছুক্ষণের মধ্যেই দুটি দ্রবণের ঘনত্ব সমান হয়ে যাবে। যে বৈষম্য পর্দা দিয়ে আলাদা, ভেদ্য পর্দা দিয়ে আলাদা হলে কিছুক্ষণের মধ্যে হচ্ছে দুটি দ্রবণের ঘনত্ব সেম হয়ে যাবে, ঠিক আছে, সেম হয়ে যাবে। সো এরপর আমরা দেখি একই দ্রব এবং দ্রাবক যুক্ত দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, এই যে একই দ্রব এবং দ্রাবক যুক্ত দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আলাদা করলে দ্রাবক তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়। এই যে দেখো, দ্রাবক হচ্ছে পানি, এখানে ঘনত্ব কম, তাহলে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে এখানে পানির ঘনত্ব বেশি, মানে এখানে সরি চিনির ঘনত্ব বেশি, তাহলে দ্রাবক নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণে প্রবাহিত হয়। এবং কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হয়? যতক্ষণ পর্যন্ত না হচ্ছে দুইটা দ্রবণের ঘনত্ব সমান হয়, এটাকেই বলা হয় হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। ঠিক আছে, ওকে, সো অভিস্রবণ ডান। এবার আসা হচ্ছে পানি এবং খনিজ লবণ শোষণ। ঠিক আছে, আচ্ছা আজান দিচ্ছে, আমরা আজানের একটা বিরতি নিই।
আমি সো চলো আমরা আমাদের পড়াশোনা ব্যাক করে চলে আসি। সো আমরা এখানে যে জিনিসটা দেখতেছিলাম সেটা হচ্ছে উদ্ভিদের পানি শোষণ এবং খনিজ লবণ হচ্ছে শোষণ। ঠিক আছে, ওকে। সো চলো আমরা পানি শোষণ আর খনিজ লবণ শোষণটা একটু দেখে নিই। বেসিক্যালি যে জিনিসটা হয় এটা হচ্ছে আমাদের উদ্ভিদের কাণ্ড, এবং এটা হচ্ছে আমাদের উদ্ভিদের পাতা। ওকে, আর এই জিনিসটা হচ্ছে আমাদের উদ্ভিদের মূল। ওকে, সো আমাদের বেসিক্যালি পানি শোষণের যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে শুধুমাত্র মূল দিয়ে যতটুকু পানি শোষণ হয় সেই মূলের পার্টটা দেখাইছে। সো মূল দিয়ে পানি শোষণের পার্টটা আমরা একটু দেখে নেব। এবার আমরা মূলটাকে একটু বড় করে রাখি, প্রস্থচ্ছেদটা, মূলের প্রস্থচ্ছেদ। সো এইটা হচ্ছে সাপোজ মূলের প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে মূলরোম। ঠিক আছে, ওকে। এখন এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে কৌশিক পানি। কৌশিক পানি হচ্ছে এটা ধরো নুড়ি পাথর বা মাটির কোনা, এই মাটির কোনার ফাঁকে ফাঁকে যে পানিগুলো জমা থাকে এগুলোকে বলা হয় কৌশিক পানি। সো কৌশিক পানি হচ্ছে মূল রোম দিয়ে ভেতরে ঢোকে। ওকে, মূল রোম দিয়ে কেন ঢোকে? কারণ মূল রোমের মধ্যে কি থাকে? মূল রোমের মধ্যে থাকে ইম্বাই বিষণকারী পদার্থ। তোমরা জানো যে উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। সো মেইনলি ফার্স্টে এই সেলুলোজটা যে আছে না, এই যে চারদিকে যে সেলুলোজ আছে মূল রোমের, এই সেলুলোজটা হচ্ছে ইম্বাই বিষণ প্রক্রিয়ায় পানি শোষণ করে। ইম্বাই বিষণ। দেন সেলুলোজ থেকে হচ্ছে মূল রোমের ভেতরে ঢোকে, মানে মূল রোমের প্রাচীর থেকে মূল রোমের ভেতরে ঢোকে হচ্ছে ব্যাপন আর অভিস্রবণ প্রক্রিয়ায়। ব্যাপন অভিস্রবণ। ওকে, ব্যাপন অভিস্রবণ। এইবার এই যে পানিটা যে ঢুকছে, এই পানিটা এখন আস্তে আস্তে চলে আসে মূলের কর্টেক্স। এখন অনেকেই বুঝবে না যে ভাই কর্টেক্স জিনিসটা কি। কর্টেক্স জিনিসটা হচ্ছে মূলের ভেতরের দিকে এই যে একটা রিং এর মতো থাকে, এটাকে বলা হয় অন্তত্বক। ঠিক আছে, এই অন্তত্বকের ভেতরে থাকে হচ্ছে পরিচক্র। সো এই অন্তত্বকের বাইরের যে অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে আমাদের কর্টেক্স। আর অন্তত্বকের ভেতরে, পরিচক্রের ভেতরে এখানে থাকে হচ্ছে আমাদের জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম, ফ্লোয়েম। সো এই জায়গা থেকে, এই যে মূল রোম থেকে কর্টেক্স এর মধ্যে হচ্ছে পানিটা অভিস্রবণ প্রক্রিয়ায় আসে। মূল রোম থেকে কর্টেক্সে পানিটা অভিস্রবণ প্রক্রিয়ায় আসে। ঠিক আছে, এবং কর্টেক্স থেকে এই অন্তত্বক পরিচক্র ভেদ করে জাইলেমেও আসে অভিস্রবণ প্রক্রিয়ায়। অভিস্রবণ প্রক্রিয়ায় এসে যখন জাইলেমে পানিটা পৌঁছায় যায়, জাইলেমে পানিটা পৌঁছানোর সাথে সাথে জাইলেম একটা ম্যাজিক্যাল টিস্যু, সেই টিস্যুটা কি করে সোজা আমাদের এই পানিটাকে উপরে উঠায় পাতা পর্যন্ত নিয়ে যায়। এখন জাইলেম যে পাতা পর্যন্ত নিয়ে যাচ্ছে সেটা কিভাবে নিয়ে যাচ্ছে সেটার জন্য একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে পাতা প্রস্বেদন করে। প্রস্বেদনের সাহায্যে পাতার কোষগুলো হচ্ছে পানি ত্যাগ করে। সো যখন এই কোষটা পানি ত্যাগ করে ফেলছে, এই কোষটাতে তো পানি কম, তাহলে এটা তার আগের কোষ থেকে পানি টেনে নেবে। এবার এই কোষ যখন পানি দিয়ে দিচ্ছে, তখন এই কোষটার মধ্যে পানি কম, তাহলে ও তার আগের কোষ থেকে পানি টেনে নেবে। এরকম করতে করতে ওরা একটা টাইমে এই জাইলেম থেকে হচ্ছে পানি টানা স্টার্ট করে। সো জাইলেমের মধ্যে যখন সেই প্রস্বেদন টানটা আসে, এই যে এটাকে বলা হয় প্রস্বেদন টান। প্রস্বেদন হওয়ার কারণে পানি যে টানতেছে এটাকে বলা হয় প্রস্বেদন টান। সো প্রস্বেদন টানটা যখন জাইলেম পর্যন্ত চলে আসে, তখন জাইলেম কি করে এক টান দিয়ে মূল থেকে হচ্ছে পানি উপরে উঠায় দেয়। বোঝা গেছে? সো এই হচ্ছে আমাদের পানি শোষণ প্রক্রিয়া। এবার আসা হচ্ছে আমাদের উদ্ভিদের পানি এবং খনিজ লবণের পরিবহন, যেটা এই জিনিসটা আমরা একটু দেখি। সো উদ্ভিদে অ্যাকচুয়ালি দুই ধরনের টিস্যু কাজ করে, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। খুব ভালো করে এই জিনিসটা দেখো, এটা পরীক্ষায় আসে, অনেক আসে। সো এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড। এর মধ্যে একটা জিনিস খেয়াল রাখবা, মূল থেকে উপরে যতে জল যতে জাইলেম, মূল থেকে জল জাইলেমের মাধ্যমে হচ্ছে পাতায় পৌঁছায়, এবং পাতায় যে খাদ্যটা তৈরি হয় ওই খাদ্যটা হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে পুরো বডিতে পৌঁছায়। ফ্লোয়েম, ফতে হচ্ছে ফুড। সো ফ্লোয়েমের মাধ্যমে হচ্ছে পাতায় তৈরি খাদ্যটা পুরো বডির মধ্যে পৌঁছায় যায়। ঠিক আছে, এই কথাটাই হচ্ছে পুরো জায়গার মধ্যে বলছে যে কি কি প্রসেসে যায়, কি কি হয় না হয়, এগুলো ইত্যাদি। এবার আসা হচ্ছে আমরা প্রস্বেদনটা দেখবো। সো বেসিক্যালি প্রস্বেদনকে আমি যদি একেবারে ছোট করে বলি, তাহলে প্রস্বেদন জিনিসটা হচ্ছে এরকম। প্রস্বেদন কি? উদ্ভিদের শরীরে যে অতিরিক্ত পানি জমা হয় এটাকে পাতার সাহায্যে উদ্ভিদ বের করে দেয়। উদ্ভিদের শরীরে যে অতিরিক্ত পানি জমা হয় এটাকে পাতার সাহায্যে উদ্ভিদ গ্যাস আকারে বের করে দেয়, এটাই প্রস্বেদন। এখন মেইনলি প্রস্বেদন হচ্ছে তিন ধরনের, একটা পত্ররন্ধ্রীয়, আরেকটা হচ্ছে কিউটিকুলার, আরেকটা হচ্ছে লেন্টিকুলার।
সো প্রথমে আমি লেন্টিকুলার দিয়ে স্টার্ট করি। লেন্টিকুলার হচ্ছে কাণ্ডের মধ্যে অনেক সময় দেখবা বিভিন্ন জায়গায় ফাটা থাকে, ঠিক আছে? এই যে কাণ্ডের মধ্যে বিভিন্ন জায়গায় ফাটা থাকে, এই ফাটা জায়গাগুলোকে বলা হয় লেন্টিসেল। লেন্টিসেল, এই লেন্টিসেল দিয়ে মাঝে মাঝে পানি হচ্ছে বাইরের দিকে বের হয়ে যায়, এটাকে বলা হয় লেন্টিকুলার প্রস্বেদন। এইবার উদ্ভিদের যে পাতা আছে, এই পাতার উপরে এইরকম একটা চকচকে আবরণ থাকে। উদ্ভিদের পাতার উপরে একটা চকচকে আবরণ থাকে, ঠিক আছে? এই জন্য দেখবা শুকনা পাতা চকচক করে মাঝে মাঝে। ওকে, পাতার উপরে হচ্ছে এরকম একটা চকচকে লেয়ার থাকে, এটা হচ্ছে কিউটিকলার লেয়ার। সো এই কিউটিকলার লেয়ারটা হচ্ছে কাইন্ড অফ লাইক প্লাস্টিক। সো প্লাস্টিক থাকার কারণে এই কিউটিকলার লেয়ার দিয়ে কোনো পানি বের হইতে পারে না। বাট মাঝে মাঝে এরকম দেখা যায় যে কিউটিকলার লেয়ারটা কোনো কোনো জায়গায় ফেটে গেছে। যদি কিউটিকলার লেয়ারটা কোনো কোনো জায়গায় ফেটে যায়, তখন যেই জায়গাতে আমাদের কিউটিকলার লেয়ারটা ফেটে গেছে, ধরো এটা হচ্ছে আমাদের কিউটিকলার লেয়ার, এটা হচ্ছে আমাদের কিউটিকলার লেয়ার, এটা দিয়ে কোনো পানি টানি কিচ্ছু বের হইতে পারে না। বাট ধরো কোনো কোনো জায়গায় এই কিউটিকলার লেয়ারটা হচ্ছে ফেটে গেছে, ধরো এখানে ফেটে গেছে, এখানে ফেটে গেছে, ফেটে গেছে, ফেটে গেছে। সো এই ফাটা জায়গাগুলো দিয়ে কিছু ফাটা জায়গাগুলো দিয়ে কিছু পরিমাণ পানি হচ্ছে বের হয়ে যেতে পারে, এটাকে বলা হয় কিউটিকুলার প্রস্বেদন। ওকে, সো আর ওই ক্লিয়ার? আমরা ক্লিয়ার। তাহলে কিউটিকুলার প্রস্বেদন বুঝে ফেললাম। এইবার আমরা হচ্ছে আরেক ধরনের প্রস্বেদন পড়বো, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। সো পত্ররন্ধ্রীয় প্রস্বেদন কি? পাতার মধ্যে এরকম অসংখ্য পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র কি? এই যে এরকম দুইটা কোষ, যাদেরকে বলা হয় রক্ষী কোষ। দেখো যারা রক্ষী, ওদের খাওয়া দাওয়া বেশি করতে হয়, তাহলে খাওয়া দাওয়া বেশি করতে হলে ওর প্লাস্টিড বেশি লাগবে, কারণ প্লাস্টিড হচ্ছে খাদ্য তৈরি করে। এবার যদি কোথাও বড় রান্নার আয়োজন করা হয়, তাহলে এখানে বাবুর্চিও বেশি লাগে না, মানে হচ্ছে কন্ট্রোল করার জন্য, রান্নার আয়োজনটা কন্ট্রোল করার জন্য বেশি লোক লাগে। সো ওর যে নিউক্লিয়াস, এটা বড় হবে, ওর নিউক্লিয়াসটা হচ্ছে সাইজে বড় হবে, ঠিক আছে? এবং ওর সাইটোপ্লাজমটা হচ্ছে ঘন হবে, কারণ ওর মধ্যে অনেক ক্রিয়া বিক্রিয়া ঘটতেছে, এই জন্য ওর সাইটোপ্লাজমটা হচ্ছে ঘন হবে। সো এই তিনটা বৈশিষ্ট্য থেকে রক্ষী কোষের, এবং দুইটা রক্ষী কোষ মিলে মাঝখানে একটা ছিদ্র তৈরি করে, এই ছিদ্রটাকে বলা হয় পত্ররন্ধ্র। নরমালি এই রন্ধ্রটা দিয়ে হচ্ছে পানি বের হয়ে যায়। একটা পাতার মধ্যে এরকম অসংখ্য পত্ররন্ধ্র থাকতে পারে, এটা দিয়ে যে প্রস্বেদনটা হয় সেটাকে বলা হয় পত্ররন্ধ্র প্রস্বেদন। এবং উদ্ভিদের টোটাল প্রস্বেদনের, হ্যাঁ অনেকে এটা বলতেছো, 90 থেকে 95% করে হচ্ছে এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। সো আই গেস উই আর ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, আমরা এটা বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি? ওকে, সো বেসিক্যালি আমাদের প্রস্বেদন এখানে তাহলে তিনটা প্রস্বেদনই শেষ। এবার আসো প্রস্বেদনের প্রভাবক সমূহ কি কি আছে। প্রথম হচ্ছে তাপমাত্রা। টেম্পারেচার যত বেশি হবে উদ্ভিদ তত পানি বাইরে বের করবে, তাহলে তাপমাত্রা বাড়লে প্রস্বেদন বাড়ে। আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু পানি আছে, বাতাসে বেশি পানি মানে আপেক্ষিক আর্দ্রতা বেশি। এবার বাতাসে যদি বেশি পানি থাকে উদ্ভিদ পানি বের করতে পারবে, কারণ অলরেডি বাতাসে বেশি পানি, তাহলে আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে প্রস্বেদন কমবে। আলো, আলো যত বেশি তত হচ্ছে আমার পত্ররন্ধ্র খুলবে বেশি, আলো যত বেশি তাপ তত বেশি। তার মানে কি? দুইটাতেই প্রস্বেদন বাড়ে, তার মানে আলো হচ্ছে প্রস্বেদন বাড়তে হেল্প করে। আমি জাস্ট সোজা ছোট্ট কথা বলে দিচ্ছি। বায়ু প্রবাহ, ধরো আপেক্ষিক আর্দ্রতা বেশি, তার মানে কি? চারপাশে পানি বেশি। এবার যদি বাতাসের প্রবাহ এসে ওই পানিটাকে সরায় দেয়, তাহলে কি হয়ে যাবে? আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে না? সো বায়ু প্রবাহ যত বেশি প্রস্বেদনের পরিমাণ তত বেশি। এবার আসো ভেতরের প্রভাব, এটা আরো সহজ। পত্ররন্ধ্র যত বেশি থাকবে, মানে এটা হচ্ছে উদ্ভিদের নিজের শরীরের প্রভাব, পত্ররন্ধ্র যত বেশি থাকবে প্রস্বেদন তত বেশি হবে। পাতার সংখ্যা যত বেশি হবে প্রস্বেদন তত বেশি হবে, কারণ পত্ররন্ধ্র বেশি। পাতার আয়তন যত বড় হবে প্রস্বেদন তত বেশি হবে। উদ্ভিদের বায়ব অঙ্গের আয়তন, বায়ব মানে হচ্ছে যে অংশটা দিয়ে উদ্ভিদ হচ্ছে বাতাসটা বের করবে। সো কি কি অঙ্গ দিয়ে বাতাস বের করতে পারে? ওই যে আমরা দেখলাম লেন্টিসেল, মানে কাণ্ড দিয়ে বের করতে পারে, পাতা দিয়ে বের করতে পারে। সো এগুলোর সংখ্যা যত বেশি হবে তত হচ্ছে উদ্ভিদের প্রস্বেদন বেশি হবে। সিম্পল। এবার আসা হচ্ছে আমরা আসবো মানবদেহের রক্ত সংবহন। সো বেসিক্যালি আমাদের যে রক্ত আছে, এই রক্ত পার্টটা খুবই খুবই সহজ এবং খুবই খুবই ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ড পার্টটা একটু কঠিন, বাট আমি তোমাদেরকে একদম ইজি করে দেবো ইনশাল্লাহ। সো রক্ত, রক্তকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। ওকে, সো আমরা যদি রক্ত থেকে রক্তকণিকাকে বের করে দিই, তাহলে একদম সাদা পানির মতো পদার্থ পড়ে থাকে, সেটাকে বলা হয় রক্তরস। এখন রক্ত তরল, এই কারণে রক্তরসের পরিমাণ একটু বেশি, 55%, ঠিক আছে? আর রক্তকণিকা এটা হচ্ছে মোটামুটি শক্ত পদার্থ, এটা হচ্ছে মাত্র 45%। এবার আসো রক্তরসের মধ্যে কি কি থাকে? আমরা যা খাই তার সবই রক্তরসে থাকে। কি কি থাকে? সো প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, লিপিড থাকে। আর কি কি থাকে?
হরমোন থাকে, আর কি কি থাকে, ভিটামিন থাকে, ঠিক আছে, নাইট্রোজেন জাতীয় পদার্থ থাকে, বর্জ্য পদার্থ থাকে, এগুলো হচ্ছে রক্ত রসের মধ্যে থাকে। ঠিক আছে, এবার রক্ত কণিকা আসো। একদম সবচেয়ে সহজ করে যদি আমরা বলি, রক্ত কণিকা 3 ধরনের। কি কি? আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট। এটা তো নিশ্চয়ই তোমরা জানো। এখন আমি তোমাদেরকে মনে রাখাবো একই সাথে কোনটার কাজ কি এবং আমাদের রক্তের টোটাল কাজ কি। ঠিক আছে, রক্তের টোটাল কাজ কি এটা অনেকবার আসে, আমরা এখানে বুঝে যাবো এটা ইনশাল্লাহ। সো আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন। প্লাটিলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। আর ডাব্লিউবিসির টাইপস আছে আরো। তাহলে ডাব্লিউবিসি কে আরো টাইপ করি। একটা হচ্ছে দানাযুক্ত, আর একটা হচ্ছে দানাবিহীন। দানাবিহীন, ওকে। সো দানাবিহীন ডাব্লিউবিসি হচ্ছে মাত্র দুইটা। কি কি? মনোসাইট আর লিম্ফোসাইট। আর দানাযুক্ত এরা হচ্ছে 3 ধরনের: নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। ওকে ওকে ফাইন। এখন আসো হচ্ছে আমরা এদের প্রত্যেকের কাজ একটু দেখব, এবং এদের প্রত্যেকের কাজ দেখতে দেখতে আমরা রক্তের টোটাল কাজটাও পেরে যাব। ঠিক আছে, সো বোর্ডটার বয়স হয়েছে, বোর্ডটা যথেষ্ট স্লো। ঠিক আছে, যতটুকু স্লো হওয়া সম্ভব ততটুকু স্লো। একটু ওয়েট করি, মানে কাজের সময় রেসপন্স করে না, কাজে রেসপন্স করে। আচ্ছা, নিউট্রোফিল এটা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এখন ফ্যাগোসাইটোসিস কি? দেখো, ফ্যাগো মানে হচ্ছে গিলে ফেলা, ফ্যাগো মানে গিলে ফেলা, সাইটো মানে হচ্ছে কোষ, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তার মানে কোষ গিলে ফেলার প্রক্রিয়া। কি কোষ? ব্যাকটেরিয়া কোষ, দেন হচ্ছে অন্যান্য জীবাণুর কোষ। ঠিক আছে, সো নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ইতে ইউসিনোফিল, মনে রাখবা ইতে অ্যালার্জি। তাহলে ইওসিনোফিল হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি কেন হয়? কৃমির জন্য হয়, তাহলে অ্যালার্জি আর কৃমি প্রতিরোধ করে। বেসোফিল, বেসোফিল হচ্ছে আমাদের হেপারিন ক্ষরণ করে। হেপারিন ক্ষরণ করে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, এবং এটা হিস্টাসিন ক্ষরণ করে সাথে সাথে, হিস্টামিন। হিস্টামিন হেপারিন ক্ষরণ করে হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ঠিক আছে, ওকে। মনোসাইট এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে আমাদের জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের 3টা রক্তকণিকার কাজ। ওকে, এখন আসলে হচ্ছে রক্তের কাজ কি কি। রক্তের কাজ যখন আসবে তখন বলবা এটার কাজ, এটার কাজ, এটার কাজ, 3টার কাজই হচ্ছে রক্তের কাজ। তার সাথে আর কি কি কাজ আছে? আমাদের বডিতে যত পরিবহন আছে, আল্লাহর ওয়াস্তে যত পরিবহন আছে সব রক্ত করে। যেমন খাদ্য, যেমন হরমোন, যেমন বর্জ্য, যেমন তাপ। ঠিক আছে, তো আমাদের বডিতে যত ধরনের পরিবহন আছে, পরিবহন আছে মানেই হচ্ছে সেটা রক্ত করে। ঠিক আছে, সো বেসিক্যালি এখানে আমাদের এই রক্তের যে কাজ আছে, রক্তকোষ, দেন হচ্ছে আমাদের রক্তের কাজ। আরে বাবা, রক্তের কাজ কই? এই যে রক্তের কাজ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, খাদ্য, সার, তাপ, বর্জ্য, হরমোন, রোগ প্রতিরোধ, রক্ত জমাট বাঁধা, সব কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমাদের এইখানে বেসিক্যালি কিছু জিনিস লাগবে, যে প্রত্যেকটা রক্তকণিকা থেকে কিছু এমসিকিউ লাগবে এবং ব্যাখ্যা লাগবে। সো লোহিত রক্তকণিকা, এটাকে বলা হয় দ্বি অবতল চাকতির মতো। এটা আমরা একটু দেখি যে লোহিত রক্তকণিকা জিনিসটা আসলে কিভাবে কি। সো আরবিসি, এটা সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফো হচ্ছে এটার আয়ু 120 দিন। দেন এটা হচ্ছে দেখতে এরকম, দুই পাশেই অবতল, এবং এটা মাঝখানে চ্যাপ্টা, এটা দেখতে গোলাকার। ঠিক আছে, এরপরে আরো কিছু কিছু জিনিস আছে, যে তোমার প্রতি কিউবিক মিলিমিটার, প্রতি কিউবিক মিলিমিটার মানে হচ্ছে মিলিমিটার কিউবে, তার মানে অনেক ছোট। এই যে এরকম একটা কিউবের মধ্যে হচ্ছে কত থাকে? প্রতি মিলিমিটার কিউবে 50 লক্ষ হচ্ছে লোহিত রক্তকণিকা থাকতে পারে। এরকম শ্বেত রক্তকণিকা কয়টা থাকে? তারপরে হচ্ছে তোমার অনুচক্রিকা কয়টা থাকে প্রতি কিউবিক মিলিমিটারে? এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। ঠিক আছে, দেন গড় আয়ু কত? এই জিনিসগুলো হচ্ছে জাস্ট এটা তোমার নিজের পড়ার বিষয়। এবার আসলে হচ্ছে হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকার মধ্যে হচ্ছে হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, হিমোগ্লোবিন থাকে হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে, এটার ভিতরে হচ্ছে হিমোগ্লোবিন অণু থাকে। এখন হিমোগ্লোবিন যদি না থাকে রক্তে, হিমোগ্লোবিন হচ্ছে সেই জিনিস যেটার জন্য আমাদের রক্ত লাল হয়। এখন সিম্পলি চিন্তা করো, তোমার রক্তে হিমোগ্লোবিন নাই, তাহলে তোমার রক্ত লাল হবে নাকি হবে না? তোমার রক্তে হিমোগ্লোবিন নাই, তার মানে তোমার রক্ত কি লাল হবে নাকি হবে না? ভাইয়া বলো। তোমার রক্ত লাল হবে না। এখন তোমার শরীরে অনেক রক্ত আছে, একটা মানুষের শরীরে এভারেজে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। ঠিক আছে, এখন ধরো তোমার শরীরে 6 লিটার রক্ত না, তোমার শরীরে ধরো 50 লিটার রক্ত আছে, কিন্তু তোমার শরীরে হচ্ছে এনাফ হিমোগ্লোবিন নাই।
ঠিক আছে, তোমার শরীরে হচ্ছে এনাফ হিমোগ্লোবিন নাই। এখন তুমি আমাকে একটু বলো যে তোমার শরীরে কি হচ্ছে রক্ত থাকবে নাকি রক্ত থাকবে না? বলো। আবার গেছে, কি ব্যাপার? ডিসপ্লে চলে যায় কেন বারবার? কি যে হচ্ছে কিছুই বুঝতেছি না। একটু ওয়েট করো, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি না, কারণ আমাদের মহান ডিসপ্লে মহাশয় চলে গেছে। দাঁড়াও, আমি তোমাদের ইয়ামিন ভাইয়াকে একটু ডাক দিই। ইয়ামিন, ডিসপ্লে। একটু ওয়েট করো, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সো এডুকেশন ইজ এ টু ওয়ে কমিউনিকেশন। এক ওয়েতে দেখতে বললে তো হবে না, বুঝছো? এখন এই যে আমাদের টেক এক্সপার্ট ইয়ামিন ভাই চলে আসছে, তোমাদের ভাইয়া ঠিক করে দিবে ইনশাল্লাহ। এটা কিছুক্ষণ পর চলে যায় কেন এরকম? সুইচের অন করা আছে, আই গেস এখন আর যাবে না। টিভিরও মাথা নষ্ট হয়ে গেছে। একটা কথা আছে না, স্টুডেন্টদের বলতেছি, তোমরা যারা শুনতেছো, মেড ইন চায়না বেশি দিন যায় না। ঠিক আছে, আমাদের টিভিটা হচ্ছে চায়না, শাওমি ব্র্যান্ডের টিভি, বুঝছো? আবার আমাদের যে কি জানি মাল্টিপ্লাগ, ওটা হচ্ছে ক্লিকের। ক্লিক যদিও হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড, বাট ইম্পোর্ট করে তো চায়না থেকে। সো চায়না, মেড ইন চায়না নরমালি বেশি দিন যায় না, ওটারই এফেক্ট বুঝতেছি আর কি আমরা। যাই হোক, একটু ওয়েট করো, আসতেছে, কামিং সুন। হয়েছে? আচ্ছা ঠিক আছে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? যদি আমাকে শুনতে এবং দেখতে পারো তাহলে ওকে। এই জন্য আপার ভাই জাপান গেছে, বুঝছো? এই জন্য আপার ভাই চায়না না গিয়ে জাপান গেছে, কারণ মেড ইন চায়না হইলে বেশি দিন যাইতো না আপার ভাই, বুঝছো? এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এনিওয়েজ, সো আমাদের শ্বেত রক্তকণিকা পর্যন্ত আমরা ছিলাম, প্রতি ঘনমিটার কতটুকু থাকে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, শ্বেত রক্তকণিকার মধ্যেই শুধুমাত্র ডিএনএ থাকে, অন্যান্য কোনো রক্তকণিকায় ডিএনএ থাকে না। আবার ভাই বুদ্ধিমান মানুষ, বুঝছো? চায়না কেন গেছে? আচ্ছা, এখন আসো হচ্ছে গ্রানুলোসাইট আর গ্রানুলোসাইট। দেখো, মানে না, গ্র্যানিউল মানে দানা, সাইট মানে কোষ। গ্রানুলোসাইট মানে নাই দানা কোষ, তার মানে দানার মধ্যে, সরি কোষের মধ্যে দানা নাই। আর গ্র্যানুলোসাইট মানে গ্র্যানুল মানে দানা, সাইট মানে কোষ, তার মানে কোষের মধ্যে দানা আছে। এখন আসো হচ্ছে এই যে লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো এগুলো ইত্যাদি ইত্যাদি বলছে, এগুলো এত বেশি কিছু জানার দরকার নেই। যা ভাইয়া যদ্দূর ইনফরমেশন দিছি এদূরই জাস্ট একটু জেনে রাখবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আসো হচ্ছে এই রক্ত জমাট বাঁধানো, এটার মধ্যে হচ্ছে কি কি জিনিস আছে। রক্ত জমাট বাঁধানোর মধ্যে একটা দিছে তোমাদের। সো রক্ত জমাট কিভাবে বাঁধে সেই জিনিসটা আমরা একটু দেখে নিই প্লাটিলেটের সাহায্যে। সো যখন কোন একটা জায়গায় কেটে যায় ওই জায়গাতে প্লাটিলেট আসে। প্লাটিলেট এসে কি করে, সে থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ করে, থ্রম্বোপ্লাস্টিন। এবার আমাদের এই থ্রম্বোপ্লাস্টিন মহাশয় কি করে, আমাদের রক্তের মধ্যে একটা প্রোটিন অলরেডি থাকে, সেই প্রোটিনটার নাম হচ্ছে প্রোথ্রম্বিন। ঠিক আছে, এই প্রোথ্রম্বিন মহাশয়কে সে থ্রম্বিনে পরিণত করে। এই থ্রম্বিন মহাশয় কি করে, আমাদের রক্তে আরেকটা প্রোটিন থাকে, সেটার নাম ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেনকে সে ফাইব্রিনে পরিণত করে। এবার এই ফাইব্রিন হচ্ছে সুতার মতো, সো অনেকগুলো সুতা একসাথে জমা হয়ে হচ্ছে এখানে একটা ক্ষতস্থান আটকায় দেয়। ঠিক আছে, সেলাইয়ের মতো করে, কি হলো, সেলাইয়ের মতো করে হচ্ছে ক্ষতস্থান আটকায় দেয়। এটাই হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, সিম্পল সোজা বাংলা। ঠিক আছে, ওকে ফাইন, নেক্সট চলে আসে, এটা তো আমরা দেখছি। এবার আসে হচ্ছে রক্ত
গ্রহণ বা ত্যাগ মানে হচ্ছে আমাদের রক্তের গ্রুপ, ঠিক আছে? ওকে, সো রক্তের গ্রুপের আমাদের অনেক ধরনের রক্তের গ্রুপ আছে। একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, যেটা আমরা এখন শিখবো। এরপরে আছে আরএইচ, আর কোল, কিড, ডাফি, আরো নানান ধরনের ব্লাড গ্রুপ আছে, ঠিক আছে? ব্লাড গ্রুপ মনে হয় প্রায় 23টার উপর আছে না 60টার উপর আছে, আমার ঠিক খেয়াল নাই, থার্ড ইয়ারে পড়ছিলাম মেডিকেলে। সো বেসিক্যালি আমাদের এই দুইটা ব্লাড গ্রুপে সবচেয়ে বেশি লাগে। এর মধ্যে এবিও ব্লাড গ্রুপ, এটা তৈরি করছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। আচ্ছা বাই ইংলিশ পড়ে কাব্য, তোমার ইংলিশ পড়তে ইচ্ছা করছে, তুমি যাই ইংলিশে না পড়বা, মাইক বাজায় কর দরকার আছে ভাই আমি ইংলিশ পড়বো, দরকার আছে কোনো? জিনিসটা হচ্ছে কাইন্ড অফ লাইক এরকম, তোমার টয়লেট চাপছে, ঠিক আছে, 2 নাম্বারটা মানে বড়টা। এখন তোমার টয়লেট চাপছে, তুমি টয়লেটে না যাবা, আমার এটাকে মাইক বাজায় বলার দরকার আছে ভাই আমার টয়লেট চাপছে, আমি বড়টা করব, হলুদ হলুদ গন্ধযুক্ত, তাহলে আমি টয়লেটে যাই? বলার তো কোনো দরকার নাই, তাই না? তোমার টয়লেট চাপছে, সুন্দর মতো ভদ্রলোকের মতো টয়লেট করে গিয়া আবার ইচ্ছা করলে আসবা ক্লাসে, নাইলে আসবা না ক্লাসে, রাইট? আচ্ছা, এনিওয়েজ যাই হোক, কাব্য মন খারাপ করে না, দুষ্টামি করলাম। সো কিছু জেনেছিলাম, ও ব্লাড গ্রুপিং, ওকে, খুব ভালো কথা। এখন আমাদের এই যে ব্লাড গ্রুপ গুলো আছে, এই ব্লাড গ্রুপ গুলো অ্যাকচুয়ালি হিসাব করা হয় লোহার মধ্যে থাকা, সরি আরবিসির মধ্যে থাকা প্রোটিনের হিসাবে, আরবিসি। এখন আরবিসি তে 2 ধরনের প্রোটিন থাকতে পারে, একটা হচ্ছে প্রোটিন এ আর একটা হচ্ছে প্রোটিন বি। যদি কারো আরবিসি তে প্রোটিন এ থাকে তাহলে তার ব্লাড গ্রুপ এ, যদি কারো আরবিসি তে প্রোটিন বি থাকে তাহলে তার ব্লাড গ্রুপ বি, যদি কারো আরবিসি তে এ বি দুইটাই থাকে তাহলে তার ব্লাড গ্রুপ এবি, যদি কারো আরবিসি তে কিছুই না থাকে এবি, তাহলে তার ব্লাড গ্রুপ হচ্ছে ও। ওকে, ওকে সোনা কাব্য, ইউ হ্যাভ ক্রসড দ্য লাইন। সো তুমি আপাতত তোমার আর এমনিও ক্লাসে ব্যাক করার দরকার নাই। হ্যাঁ, সাবিবও আছে, ও অনেক পাকনা। সো আমি অ্যাকচুয়ালি পাকনা স্টুডেন্ট পছন্দ করি না, 15 দিনের রেস্ট্রিকশন, যাওগা পরীক্ষা দাও, ঠিক আছে? যাও, কাব্য যে কমেন্টটা করছো তুমিও 15 দিনের রেস্ট্রিকশন, যাও, ঠিক আছে বাবারা, টাটা, ভালো থাইকো, আর ফেরত আইসো না, ওকে? ঠিক আছে, এখন আসো এ বি, এবি এবং ও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এখন কাহিনী হচ্ছে এই যে প্রত্যেকটা প্রোটিনের একটা কাউন্টার প্রোটিন থাকে, প্রত্যেকটা প্রোটিনের একটা কাউন্টার প্রোটিন থাকে। সো এ প্রোটিন, এটার কাউন্টার প্রোটিন হচ্ছে এ অ্যান্টিবডি, বি প্রোটিন এটার কাউন্টার প্রোটিন হচ্ছে বি অ্যান্টিবডি। মজার ব্যাপার হচ্ছে এ প্রোটিন আর এ অ্যান্টিবডি, এটাকে বলা হয় অ্যান্টিজেন, এটা হচ্ছে অ্যান্টিবডি। আমরা যে প্রোটিন গুলো বললাম না, এগুলো অ্যাকচুয়ালি শুদ্ধ ভাষায় বলা হয় অ্যান্টিজেন। এখন এ অ্যান্টিজেন আর এ অ্যান্টিবডি একসাথে আসলে দুইটাই ধ্বংস হয়ে যায়, বি অ্যান্টিজেন বি অ্যান্টিবডি একসাথে থাকলে দুইটাই ধ্বংস হয়ে যায়। এখন একটু মাসালা আনলাম আর কি ক্লাসের মধ্যে, ঠিক আছে? ক্লাসটা একেবারে বোরিং হয়ে গেছে, ম্যাগি নুডলসের মতো মাসালা নিয়ে আসলাম, দুইজনের ব্যান করলাম, এখন হচ্ছে একটু মজা লাগতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আনিসা এই যে তুমি আর কাব্যরা সান্ত্বনা দিতে যায় না, তাহলে তুমিও ব্যান খাইবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো অপরাধ, যে কি জানি, অপরাধ যে করে আর অপরাধ যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। এর মানে হচ্ছে যে অপরাধ করে আর যে অপরাধ সহ্য করে, দুইজনেরই যাতে ঘাস পোড়াইলে যেরকম তোমার ব্যথা হয় না, ঘাস পোড়াইলে ঘাস যেরকম জ্বলে, সেরকম হচ্ছে যে অপরাধ করছে সে তো শাস্তি পাবে, যে অপরাধ সহ্য করছে তারেও যাতে হচ্ছে শাস্তি দেওয়া হয়, ঠিক আছে? তো আমি দুইজনেরই ব্যান দিছি 15 দিনের, ঠিক আছে? আমি জানি না আদৌ কোর্স 15 দিনের আছে কিনা, 15 দিন পরে মনে হয় কোর্সই শেষ হয়ে যাবে, মানে কোর্স থেকেই ব্যান করছি, ব্যান করে দিছে। আচ্ছা যাই হোক, এখন আসো যেটা বলতেছিলাম, তাহলে তোমার শরীরে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, এবি অ্যান্টিজেন আছে বা ও অ্যান্টিজেন আছে। এখন যার শরীরে এ অ্যান্টিজেন আছে তার শরীরে এ অ্যান্টিবডি থাকবে না, তার শরীরে থাকবে বি অ্যান্টিবডি। যার শরীরে বি অ্যান্টিজেন আছে তার শরীরে থাকবে এ অ্যান্টিবডি। যার শরীরে এবি অ্যান্টিজেন আছে তার শরীরে কোনো অ্যান্টিবডি থাকবে না, কারণ এ থাকলে বি রে খাইয়া দিবে, বি থাকলে এ রে খাইয়া দিবে। যার শরীরে কোনো অ্যান্টিজেন নাই তার শরীরে এবি অ্যান্টিবডি দুইটাই থাকতে পারবে, ঠিক আছে? বুঝছো? মমিতা নেক্সট কিন্তু তুমি নীরব আনসার দেন, মাইর খাইবা। মেয়েদের মারি না, কিন্তু তোমার মারবো। এবার আসো এ বি, তাহলে যার এ ব্লাড গ্রুপ তার অ্যান্টিজেন হচ্ছে এ, অ্যান্টিবডি হচ্ছে বি। যার বি ব্লাড গ্রুপ তার অ্যান্টিজেন বি, অ্যান্টিবডি হচ্ছে এ। এখন হচ্ছে কে কাকে দিতে পারবে, তাহলে আমরা চলো দেখি কে কাকে দিতে পারবে। তাহলে আমরা এখন চিন্তা করতেছি যে এ ব্লাড গ্রুপ কাকে দিতে পারবে। এ ব্লাড গ্রুপ নিজেকে দিতে পারবে, প্রত্যেকটা ব্লাড গ্রুপ নিজেকে দিতে পারবে এবং এবি কে দিতে পারবে, ঠিক আছে? তাহলে এ ব্লাড গ্রুপ নিজেকে দিতে পারবে এবং এবি কে দিতে পারবে, বি ব্লাড গ্রুপ নিজেকে দিতে পারবে এবং এবি কে দিতে পারবে,
এবি ব্লাড গ্রুপ নিজেকে দিতে পারবে এবং এবি কে দিতে পারবে, তার মানে ওই আলটিমেটলি এবি কেই দিতে পারবে, ঠিক আছে, নিজে এবং এবি কে দিতে পারবে, ঠিক আছে, তার মানে এবি কে দিতে পারবে। ও ব্লাড গ্রুপ নিজেকে দিতে পারবে এবং এবি কে দিতে পারবে এবং তার সাথে সে বাকি দুইটারেও দিতে পারবে। ও ব্লাড গ্রুপ হচ্ছে সার্বজনীন দাতা, সে সবাইকে ব্লাড দিতে পারে, ঠিক আছে, এই জন্য ওকে বলা হয় সর্বজনীন দাতা। আর এবি হচ্ছে সবার কাছ থেকে ভিক্ষা নেয়, ঠিক আছে, সবার কাছ থেকে নিতে পারে, এই জন্য এবি হচ্ছে সর্বজনীন গ্রহীতা। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার আসো গ্রহণ করতে পারবে কার কার থেকে। প্রত্যেকে তার নিজের থেকে গ্রহণ করতে পারবে এবং ও থেকে গ্রহণ করতে পারবে। তাহলে দেখো, এ কার থেকে নিতে পারবে, এ থেকে এবং ও থেকে, বি বি থেকে এবং ও থেকে, এবি এবি হচ্ছে সবার কাছ থেকে নিতে পারবে, দেখো সে সবার কাছ থেকে নিচ্ছে, রাইট। সো এ বি এ বি ও, সে সবার কাছ থেকে নিতে পারবে, আর ও হচ্ছে শুধু ও থেকে নিতে পারবে, কারণ নেয়ার বেলায় নিয়ম হচ্ছে নিজে এবং ও থেকে নিতে পারবে, আর দেয়ার বেলায় নিয়ম হচ্ছে নিজে এবং এবি কে দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, মৌমিতা দেবী, এভরিওয়ান, আই এম মৌমিতাস ব্রাদার। আচ্ছা, সো আমি বকাটা কারে দিছি, মৌমিতার না মৌমিতার ভাইকে? আচ্ছা, মৌমিতারও বকা দিছি, মৌমিতার ভাইরেও বকা দিছি, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। এবার হচ্ছে এইখানে আমাদের আরএইচ নিয়ে হচ্ছে কথা বলা হয়েছে। সো আরএইচ অ্যাকচুয়ালি হচ্ছে আরএইচ রক্তটা রেসাস নামক একটা বানর থেকে হচ্ছে বের করা হয়েছে, এই আরএইচ টাইপিং এর প্রোটিনটা। যার আরএইচ প্রোটিন আছে তাকে বলা হয় আরএইচ পজিটিভ, যার আরএইচ প্রোটিন নাই তাকে বলা হয় আরএইচ নেগেটিভ, ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন ব্লাড ট্রান্সফিউশনের একটা গুরুত্ব তোমাদের এখানে আছে, যে ব্লাড যখন আমরা কাউকে দিব তখন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে হচ্ছে যার কাছ থেকে তুমি ব্লাড নিচ্ছ তার যাতে কোনো সংক্রামক রোগ না থাকে, যেমন এইডস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সরি হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ঠিক আছে, এই ব্লাড রোগগুলো যাতে না থাকে, এবং তার রক্তের গ্রুপ যাতে তোমার রক্তের গ্রুপের সাথে মিলে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের ব্লাড যখন আমরা দিব তখন এই জিনিসটা আমাদের মিলাইতে হবে, এবং তার সাথে ব্লাড ক্রস ম্যাচিং বলে একটা কথা আছে, অর্থাৎ তুমি যার ব্লাড নিবা তোমার থেকে অল্প একটু ব্লাড নিব, তোমাকে যে ব্লাড দিতে যাচ্ছে তার থেকে একটু ব্লাড নিব, দুইজনের ব্লাড একসাথে করে কিছুক্ষণ রেখে দিব, যদি দেখে যে কোনো রিঅ্যাকশন হচ্ছে না তার মানে ওকে ব্লাড নেওয়া যাবে। সো এটাকে বলা হয় ক্রস ম্যাচিং, ঠিক আছে। এরপরে যদি এই রিঅ্যাকশন স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে হচ্ছে যে ব্লাড দিতে যাচ্ছে তার কাছ থেকে আমরা ব্লাড নিব। এবার এখানে একটা কথা বলছে, কেন আমাদের ব্লাড দেওয়া দরকার, কারণ আমাদের যদি হচ্ছে 4 মাস পর পর আমরা যে ব্লাডটা দেই ওই ব্লাডটা হচ্ছে আবার রিগেইন হয়ে যায়। সো 4 মাস পর পর আমরা যদি 450 ml ব্লাড বের করে নিই আমাদের বডি থেকে, তাহলে আমাদের কোনো ক্ষতি হয় না। এবার আসো হৃৎপিণ্ড, ঠিক আছে। সো এই বেসিক্যালি এই হৃৎপিণ্ডটা আমি হচ্ছে একটা স্লাইডের মাধ্যমে পড়াই দেব পুরো হৃৎপিণ্ডটা, ঠিক আছে, একটা স্লাইডের মাধ্যমে পুরো হৃৎপিণ্ডটা পড়াই দেব, চলো আমরা দেখি, ভালো করে মনোযোগ দিয়ে এটা আমি একবারই পড়াবো। এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, এসভিসি, মানে ঊর্ধ্ব মহাশিরা, উপরের থেকে উপরের সব জায়গা থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের রাইট এট্রিয়ামে নিয়ে আসবে, ঠিক আছে, ছবিটা আমার সাথে সাথে আঁকো। এটা হচ্ছে আমাদের নিম্ন মহাশিরা, এটা হচ্ছে নিচের পুরা বডি থেকে ইনফিরিয়র ভেনা কাভা, নিচের পুরা বডি থেকে রক্তটা আমাদের ডান অলিন্দে নিয়ে আসবে, এই এই ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়ামের নিচে হচ্ছে এই, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, ওকে ওকে ফাইন। এই জায়গাতে দুইটা শিরা থাকে, এদের কাজকে আমি পরে বলতেছি, দাঁড়াও আগে একে নেই। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি আমাদের হার্ট, ঠিক আছে। এবার আসো, রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে একটা কপাটিকা থাকে। কপাটিকা কি, যে জিনিসটা দিয়ে শুধুমাত্র একদিকে কোনো কিছু যাইতে পারে, উল্টা দিকে যাইতে গেলে আটকায় দিবে, এটা হচ্ছে কপাটিকা। এখন চিন্তা করো, দেখো ডানকে আমরা ডাইন লিখতে পারি, তার মানে হচ্ছে এখানে 3টা কাচ বিশিষ্ট কপাটিকা থাকবে বা 3টা পাল্লা বিশিষ্ট দরজা থাকবে, তার মানে এই কপাটিকাটার সোজা বাংলায় 3টা অংশ, এই জন্য এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা।
আর লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে থাকে বাইকাসপিড কপাটিকা, অথবা এটার আরেকটা নাম মাইট্রাল কপাটিকা। তাহলে চিন্তা করো, বাম পাশে থাকে হচ্ছে বাতে বাইকাসপিড কপাটিকা, মতে মাইট্রাল কপাটিকা, ঠিক আছে। আর বামকে কিন্তু কি করা যায় না, বাইম লেখা যায় না, এই জন্য হচ্ছে এখানে দুই পাল্লার কপাটিকা থাকে। ওকে ওকে। সো ইনফেরিয়র ভেনা কাভা হচ্ছে বডির নিচ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে নিয়ে আসে। এবার রাইট অ্যাট্রিয়াম থেকে রক্তটা আসে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হচ্ছে আমাদের একটা শিরার মাধ্যমে যায় ফুসফুসে, সেটা আমরা একটু এখন দেখব। বোর্ডটা অস্বাভাবিক, ক্রিমিনাল লেভেলের স্লো। ওকে, সো রাইট ভেন্ট্রিকল থেকে দেখো বাইরে কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই। সো রাইট ভেন্ট্রিকল থেকে কি হয়, এই একটা হচ্ছে আমাদের ধমনী বের হয়। হৃৎপিণ্ড থেকে যে নালীগুলো বের হয় তাদেরকে বলা হয় ধমনী, হৃৎপিণ্ডে যে নালীগুলো ঢোকে তাদেরকে বলা হয় শিরা। এটাই ধমনী এবং শিরার সংজ্ঞা। সো এই যে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটা হচ্ছে আমাদের একটা ধমনীর সাহায্যে হৃৎপিণ্ড থেকে বেরোয়, এবং বেরোয় এই রক্তটা যায় হচ্ছে আমাদের ফুসফুসে, ফুসফুসে, ঠিক আছে। দুই পাশে দুইটা ফুসফুসের মধ্যে হচ্ছে আমাদের ব্লাডটা যায়। ওকে, সো যেহেতু এই ধমনীটা ফুসফুসে যাচ্ছে, এই জন্য এটার নাম পালমোনারি ধমনী। তাহলে এই ধমনীটার নাম কি, পালমোনারি ধমনী। ওকে, পালমোনারি ধমনী। সো ফুসফুসে কি রক্ত যাচ্ছে, ফুসফুসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে, দুই ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে। ক্লিয়ার? এবার এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে ফুসফুস পরিণত করে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, এটা আমরা সবাই জানি, রাইট। অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে ফুসফুস পরিণত করে অক্সিজেন যুক্ত রক্ত। এখন এই যে ফুসফুস অক্সিজেন যুক্ত রক্তে পরিণত করলো, এই রক্তটা এখন ফুসফুসের শিরার মাধ্যমে, এই যে এই শিরা দুইটা হচ্ছে, কেন শিরা বলা হচ্ছে, কারণ হৃৎপিণ্ডে ঢুকতেছে এরা, যেই নালে হৃৎপিণ্ডে ঢুকে তাদেরকে বলা হয় শিরা। তাহলে এরা যেহেতু ফুসফুস থেকে হৃৎপিণ্ডে ঢুকতেছে, এই জন্য এদেরকে বলা হয় পালমোনারি শিরা। পালমোনারি মানে ফুসফুস। ওকে, এখন এই অক্সিজেনটা কি করবে, এই যে এই ফুসফুসে, অর্থাৎ ডান ফুসফুসে যে অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হয়েছে, এটা কিভাবে ঢুকবে, এটা হচ্ছে এই যে পিছন দিয়ে ঢুকবে। এদিকে হচ্ছে থাকে আমাদের দুইটা শিরা, টোটাল 4টা ফুসফুসের শিরা আমাদের, এই যে এদিকে দুইটা শিরা, ঠিক আছে, পিছনে আছে দেখে দেখা যাচ্ছে না। সো এই অক্সিজেন যুক্ত রক্তটা এই পেছন দিয়ে হচ্ছে দুইটা ফুসফুসের শিরার মাধ্যমে ঢুকবে। ওকে, সো এখানে যখন অক্সিজেন যুক্ত রক্ত ঢুকে গেল, ঢোকার পরে এই লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে। এখন ভেন্ট্রিকলে আসার পরে কিন্তু এই রক্তের আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই না। সো যাওয়ার জায়গার জন্য আমাদেরকে আবার আরেকটা নালী বানাইতে হবে। সো এই লেফট ভেন্ট্রিকল থেকে হচ্ছে আরেকটা বড় নালী তৈরি হবে, এই নালীটা দিয়ে আমাদের পুরা বডির মধ্যে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই যাবে। অর্থাৎ আমাদের এই যে অক্সিজেন যুক্ত রক্ত, এই অক্সিজেন যুক্ত রক্ত এখন হচ্ছে পুরা বডির মধ্যে চলে যাবে, দেহকোষে। কিসের মাধ্যমে, এই নালীটার মাধ্যমে। যেহেতু এই নালীটা পুরো বডিতে সাপ্লাই দিচ্ছে, এই জন্য এটার নাম মহা। আর যেহেতু এটা হৃৎপিণ্ড থেকে তৈরি হচ্ছে, তাই এটার নাম মহাধমনী। ওকে, ফাইন। এখন এই যে অক্সিজেন যুক্ত রক্ত দেহকোষে গেল, এবার দেহকোষ কি করবে, দেহকোষ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তকে ইউজ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তে পরিণত করবে। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হচ্ছে আবার ইনফেরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভার সাহায্যে আবার রাইট অ্যাট্রিয়ামে ব্যাক আসবে। সো বেসিক্যালি জিনিসটা বুঝতে পারছো? ওই আপনার শ্যাডো তোর বাপ, এগুলো কি ধরনের কমেন্ট, হ্যাঁ, বেয়াদবি মার্কা কমেন্ট ক্লাসের মধ্যে, এই জিনিসটা বুঝছো? স্কুলের মিসকে দেখাইলে বললেন ঠিক নয়, মানে কেন ঠিক হবে না ভাই? এভাবে মেডিকেলে পড়ায়, এটা মেডিকেলের ছবি, হার্টের। এভাবে না আঁকলে যদি ঠিক না হয়, তাহলে আমি জানি না কিভাবে কোনটা ঠিক। তুমি গুগলে সার্চ দাও এটা ঠিক আছে কিনা, 100% কারেক্ট। সো নর্মালি ম্যাডামদের ভুল বলা ঠিক না, বাট এই ক্ষেত্রে তোমার স্কুলের ম্যাডাম ভুল, ঠিক আছে, এটা 100% কারেক্ট ছবি। ওকে, এবার আসা হচ্ছে রক্তচাপ। রক্তচাপ জিনিসটা কি, দেখো, হার্ট যখন পাম্প করে, ধরো এটা হচ্ছে আমাদের হার্ট, হার্ট যখন পাম্প করে তখন ধমনের মধ্যে দিয়ে রক্তটা যায় না, ধমনের মধ্যে দিয়ে রক্ত যাওয়ার সময় রক্তটা এই যে এই সাইড বরাবর যে লম্বা চাপটা দেয়, সাইড বরাবর যে লম্বা চাপটা দেয়, এটাকে বলা হয় রক্তচাপ। এখন যখন সংকুচিত হয় তখন চাপটাকে বলা হয় সিস্টোল, আর হৃৎপিণ্ড প্রসারিত হওয়ার সময় চাপটাকে বলা হয় ডায়াস্টোল। এখন বলো,
হৃৎপিণ্ড সংকুচিত হলে চাপটা বেশি লাগবে না, এই কারণে সিস্টোলিক চাপ বেশি, সেটা হচ্ছে 120 মিলিমিটার মার্কারি। আর হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন এখানে তো রক্তের পরিমাণ কমে যায় না, তাহলে এটাকে বলা হয় হচ্ছে ডায়াস্টোলিক চাপ, সেটা হচ্ছে 80 মিলিমিটার মার্কারি নরমালি। এখন যদি কন্টিনিউয়াসলি 120 এর চেয়ে অনেক বেশি এবং 80 এর চেয়ে অনেক বেশি থাকে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ, তখন সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ। যদি কনস্ট্যান্টলি হচ্ছে 120 মিলিমিটারের উপরে থাকে এবং 80 মিলিমিটারের উপরে থাকে, মানে হচ্ছে 140 মিলিমিটারের বেশি 90 মিলিমিটারের বেশি থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে উচ্চ রক্তচাপ। ঠিক আছে, এখন রক্তচাপ আমরা মাপবি কি দিয়ে? স্ফিগমোম্যানোমিটার দিয়ে। ওকে, এখন আসে হচ্ছে ধমনীঘাত বা নাড়ীঘাত পালস কাকে বলা হয়। এই জিনিসটা হচ্ছে যে আমাদের সিস্টোলিক আর ডায়াস্টোলিক চাপের ডিফারেন্সকে বলা হয় ধমনীঘাত চাপ বা নাড়ীঘাত চাপ। ঠিক আছে, ওকে। এবার আসা হচ্ছে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, এই জিনিসগুলোর সম্পর্কটা আসলে কি। এর মধ্যে আমি বলি এইচডিএল, এলডিএল আর ট্রাইগ্লিসারাইড এগুলো সবই হচ্ছে আমাদের কোলেস্টেরলের বিভিন্ন টাইপস। ঠিক আছে, কোলেস্টেরলের বিভিন্ন টাইপস। সো এগুলো এক ধরনের লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে লিপিড যুক্ত প্রোটিন, লিপিড আর প্রোটিন। এখন আসো দেখো, এইচডিএল হচ্ছে আমাদের বডির জন্য ভালো, কারণ এইচডিএল কি করে, আমাদের চর্বি যেটা আছে, এটা হচ্ছে আমাদের শরীরে যে চর্বি আছে সেই চর্বিটাকে হচ্ছে হৃৎপিণ্ড থেকে দূরে সরায় নেয় এইচডিএল। আর এলডিএল হচ্ছে আমাদের পুরো বডির যত চর্বি আছে সবগুলো হৃৎপিণ্ডে এনে জমা করে। ঠিক আছে, আর ট্রাইগ্লিসারাইড হচ্ছে আমাদের নরমাল এমনিতেই চর্বি যেটা আমাদের রক্তের মধ্যে থাকে। সো এখন বলো এলডিএল ভালো না এইচডিএল ভালো? এলডিএল হচ্ছে পুরো বডি থেকে চর্বিটাকে এনে হৃৎপিণ্ডে জমা করে, আর এইচডিএল হচ্ছে হৃৎপিণ্ড থেকে সব চর্বি পুরো চারদিকে ছড়ায় দেয়। তাহলে এইচডিএলটা হচ্ছে ভালো, কারণ হৃৎপিণ্ড থেকে সে চর্বি ছড়ায় দিচ্ছে। ঠিক আছে, এই জন্য এইচডিএল আমাদের শরীরে বেশি থাকা ভালো, এলডিএল হচ্ছে কম থাকা ভালো। এবার আদর্শ মানটা হচ্ছে এখানে দিয়ে দেয়া আছে, আদর্শ মান এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এখন আসো কোলেস্টেরলের কাজ কি আর গুরুত্ব কি। দেখো, কোলেস্টেরলের 1 নম্বর গুরুত্ব, কোলেস্টেরল আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে। এই জন্যই ছোট বাচ্চা যারা আছে, ছোট বাচ্চাদের দেখবা রোদে থাকতে বলা হয়, এবং যাদের হচ্ছে বয়স কম, যাদের বাড়ন্ত বয়স, তাদেরকে রোদে থাকতে বলা হয়, কারণ তাদের শরীরের যে কোলেস্টেরল আছে ওই কোলেস্টেরলটা তখন ভিটামিন ডি তৈরি করবে এবং ভিটামিন ডি তাদের হাড়কে শক্ত করবে। বাট কোলেস্টেরলের অপকারিতা কি? কোলেস্টেরল অপকারিতা হচ্ছে এটা আমাদের হৃৎপিণ্ডে জমা হয়ে যদি, তাহলে হৃৎপিণ্ডে জমা হয়ে গেলে এটা হার্ট অ্যাটাক করতে পারে, মানে হৃৎপিণ্ডের রক্তনালী সংকুচিত করে আমাদের হার্ট অ্যাটাকের নিয়ে যেতে পারে। এটাই হচ্ছে সমস্যা। এরপর আসা হচ্ছে লিউকেমিয়া। আচ্ছা, লিউকেমিয়া জিনিসটা আমি একটু সিম্পলি বলি। লিউকেমিয়া জিনিসটা হচ্ছে তোমার শরীরে প্রচুর ডাব্লিউবিসি থাকবে, প্রচুর মানে প্রচুর, এক্সেপশনাল লেভেলে ডাব্লিউবিসি থাকবে, কিন্তু তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা হবে অনেক কম। এখন জিনিসটা কনফিউজিং অনেক, যে ভাইয়া ডাব্লিউবিসি কি করে? আমরা জানি যে শ্বেত রক্তহীনকে রোগ প্রতিরোধ করে, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়ে যাওয়ার কথা। সমস্যাটা হচ্ছে লিউকেমিয়াতে তোমার প্রচুর পরিমাণে ডাব্লিউবিসি থাকবে, কিন্তু এই সবগুলো ডাব্লিউবিসি হবে বাচ্চা ডাব্লিউবিসি, মানে অপরিণত ডাব্লিউবিসি। সরি, আমার গলাটা একটু ব্যথা করতেছে। অপরিণত ডাব্লিউবিসি মানে এই ডাব্লিউবিসি গুলো বড় হইতে পারবে না। তোমার শরীরে অসংখ্য ডাব্লিউবিসি থাকবে, কিন্তু তারা হচ্ছে একদম ছোট ছোট ডাব্লিউবিসি হবে, ফলে তোমার শরীরে এরা কোনোভাবেই রোগ প্রতিরোধ করতে পারবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেইনলি লিউকেমিয়া, যে তোমার শরীরে প্রচুর ডাব্লিউবিসি থাকবে, কিন্তু এই ডাব্লিউবিসি গুলো কি হবে, একদম অপরিণত, অপরিপক্ক হচ্ছে ডাব্লিউবিসি হবে। ঠিক আছে, দাঁড়াও আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, এই লিউকেমিয়াটা হচ্ছে ব্লাড ক্যান্সার। সো এইটার অ্যাকচুয়ালি কোনো চিকিৎসা ওষুধ খেয়ে এটা ঠিক হয় না। এটা তো হচ্ছে তোমার অস্থি মজ্জা চেঞ্জ করতে হবে, তার মানে যেখান থেকে তোমার ডাব্লিউবিসিটা তৈরি হচ্ছে, যেই অঙ্গ থেকে অস্থি মজ্জা, ওই অস্থি মজ্জাটাই চেঞ্জ করে ফেলতে হবে। অস্থি মজ্জা কি? এটা ধরো আমাদের হাড়, হাড়ের ভেতরে আমাদের এই যে লাল অংশ একটা থাকে, এই লাল অংশটা হচ্ছে অস্থি মজ্জা, এখান থেকে ডাব্লিউবিসি আরবিসি তৈরি হয়। সো এই জিনিসটাকে চেঞ্জ করে ফেলতে হবে, একটা সুস্থ অস্থি মজ্জা এনে এখানে রাখতে হবে। এখন আসলে হচ্ছে হার্ট অ্যাটাক। এখানে করোনারি ধমনী বলতে একটা কথা আছে হার্ট অ্যাটাকে, সেটা আমি বলি, সেটা অনেকেই বোঝে না, অনেক টিচারও এই জিনিসটা বোঝে না যে হার্ট অ্যাটাকটা আসলে কি, কোন ধমনীর মাধ্যমে হয়। দেখো, এটা হচ্ছে আমাদের একটা হার্ট, হার্টের ভেতরের নালী বাইরের নালী তো আমরা অলরেডি দেখছি, তাই না? এখন এই হার্টের নিজেকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য হার্টের চারদিকে এরকম নালী থাকে। ঠিক আছে, এটা হচ্ছে হার্টের নিজেকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য। ওকে, আমরা এই ছবিতে যা দেখছি সেটা হচ্ছে হার্ট আমাদের পুরো বডিতে ব্লাড পাম্প করতেছে, বাট এই ছবিটাতে হচ্ছে হার্টের নিজেকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য হার্টের বাইরের দিকে এই রক্তনালীগুলো থাকে। এই রক্তনালীগুলোকে বলা হয় করোনারি রক্তনালী। করোনারি,
এবং এখানেও সেই ধমনী শিরা আছে। যে নালীগুলো হার্ট থেকে তৈরি হয় সেগুলো করোনারি ধমনী, যে নালীগুলো হার্টে প্রবেশ করে সেগুলো করোনারি শিরা। সো বেসিক্যালি হচ্ছে করোনারি ধমনী, করোনারি ধমনীতে যদি হচ্ছে কোনো কারণে ব্লক হয়ে যায়, করোনারি ধমনীগুলো অনেক ছোট ছোট, একদম ছোট ছোট, সেই ছোট ছোট নালীগুলো কখনো যদি ব্লক হয়ে যায় তখন যে জিনিসটা হয়, হার্ট আর নিজে ব্লাড পায় না, হার্ট শরীরে রক্ত পায় না। সো হার্ট যখন রক্ত পায় না তখন হার্ট হচ্ছে বিট করা বন্ধ করে দেয়, মানে হার্ট পাম্প করা বন্ধ করে দেয় রক্ত। তখন যে জিনিসটা হয় সেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। ঠিক আছে? সো হার্ট অ্যাটাকের মেইন লক্ষণটা কি? হার্ট অ্যাটাকের ক্ষেত্রে লক্ষণটা হচ্ছে তোমার প্রচন্ড বুক ব্যথা করে, মনে করছে বুকের মধ্যে কেউ পাথর জমা করে রাখছে। ঠিক আছে? পাথর দিয়ে চাপ দিয়ে রাখছে এরকম হবে। ঠিক আছে? এবং বাম গলার বাম হাতে ছড়া যাবে, এই যে গলার বাম পাশে এবং বাম হাতে কাঁধে ছড়া যাবে হার্ট অ্যাটাকের এইটা। ঠিক আছে? এটা দিয়ে তোমরা অনেকে টেস্ট করতে পারবা যে বাসায় যদি কারো এরকম ব্যথা ওঠে, অনেকে মনে করে গ্যাস্ট্রিকের ব্যথা, এখানে ব্যথা করে তো মনে করে গ্যাস্ট্রিকের ব্যথা। সো গ্যাস্ট্রিকের ব্যথার সাথে হার্ট অ্যাটাকের ব্যথা ডিফারেন্স করার একটা ওয়ে হচ্ছে এই যে গলা, এই বাম কাঁধ এবং বাম হাতের মধ্যে ছড়ায় যাবে হার্ট অ্যাটাকের ব্যথাটা। ঠিক আছে? এবং রোগী হচ্ছে প্রচন্ড ঘাম দেয়া স্টার্ট করবে, কিছুক্ষণ পরে ঘাম দেয়া স্টার্ট করবে। ঠিক আছে? এগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। সো যদি হার্ট অ্যাটাক হয় কারো, আল্লাহ না করুন, তাহলে যে জিনিসটা সবার আগে প্রথমে করবো, হসপিটালে নিয়ে একটা ইসিজি করবা। ইসিজি করবা এবং গ্লিসারল ট্রাইনাইট্রেট জিটিএন আছে, জিটিএন হচ্ছে এই যে জিহ্বার নিচে দিবা, জিহ্বার নিচে জিটিএন দিলে হচ্ছে মোটামুটি একটু স্টেবল হয় পেশেন্ট। এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব ইসিজি করবা, ইসিজি করলে বোঝা যায় হার্ট অ্যাটাক হয়েছে নাকি হয়নি। এবার আসা হচ্ছে বাতজ্বর বা রিউমেটিক ফিভার। বাতজ্বর বা রিউমেটিক ফিভার এটা এই হার্টের মধ্যে ঢুকানো হয়েছে এই একটা কারণে, স্ট্রেপ্টোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়া আছে, এটার জন্য হচ্ছে আমাদের বাতজ্বর নামে একটা রোগ হয়। এই বাতজ্বর রোগটা তোমাদের অ্যাকচুয়ালি এখন বোঝাইলে বুঝবা না। বাতজ্বর রোগটা হচ্ছে তোমার আমাদের শরীরের যে অ্যান্টিজেন, মানে জিনিসটা হচ্ছে কাইন্ড অফ লাইক এরকম। তোমরা অনেক সময় এরকম কোনো মিমস দেখছো যে ধরো তুমি তোমার শত্রুকে ঘুষি মারতেছো, ঠিক আছে? সো আমি এখানে দাঁড়ায় আছি, আমার শত্রুর সামনে, আমার বন্ধু তার পিছনে। সো আমি কি করতেছি, আমার শত্রুকে ঘুষি মারতে যাওয়ার সময় শত্রু হচ্ছে মাথা নিচু করে ফেলছে, তো আমার ঘুষিটা গিয়ে লাগছে আমার বন্ধুর গায়ে। ঠিক আছে? কাইন্ড অফ লাইক এরকম। সো এই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াটা যে বিষ তৈরি করে, এই বিষের বিপক্ষে, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াটা যে বিষ তৈরি করে, ব্যথা পেয়েছি, এই বিষের বিপক্ষে কেউ কি বদ্ধ দিছো নাকি? ব্যথা পেয়েছি। সো স্ট্রেপ্টোকক্কাসের বিরুদ্ধে বডি যে বিষটা তৈরি করে, এই বিষটা স্ট্রেপ্টোকক্কাসকে ধ্বংস না করে আমাদের বডির নিজেকেই ধ্বংস করা স্টার্ট করে দেয়। তার মানে স্ট্রেপ্টোকক্কাসের বিরুদ্ধে শ্বেতরক্তকণিকা যে বিষটা তৈরি করে, ওই বিষটা স্ট্রেপ্টোকক্কাসকে ধ্বংস না করে আমাদের বডিকে ধ্বংস করা স্টার্ট করে। এবং ওই বডির মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। সো এই হৃৎপিণ্ডটাকে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসের বিরুদ্ধে যে বিষটা তৈরি হওয়ার কথা সেটা ধ্বংস করা স্টার্ট করে। এই কারণে হচ্ছে হৃৎপিণ্ড সরাসরি হচ্ছে ভালো করে পাম্প করতে পারে না ব্লাড, এই জন্য হচ্ছে ক্ষতি হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যেটা বলছে যে হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায় কি কি আছে, ওই যে তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো, সিগারেট খাওয়া যাবে না, দেন তেল চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, ব্যায়াম করতে হবে, পরিপূর্ণ পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, তারপরে অনেকক্ষণ বসে কাজ করা যাবে না, মানে বছরের পর বছর বসে বসে কাজ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন আমাদের বাতজ্বর রোগের একটা চিকিৎসা হচ্ছে পেনিসিলিন খাওয়ার পরামর্শ দেয়। পেনিসিলিন হচ্ছে অনেক আগেকার দিনের একটা অ্যান্টিবায়োটিক, এটা এখন আমরা ইউজ করি। ঠিক আছে? সো এই ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের চ্যাপ্টারটা। এবার হচ্ছে এখানে আমরা কিছু হচ্ছে সিকিউ এমসিকিউ তোমাদের জাস্ট আমি দেখাই দিই, এটা তোমরা নিজেরাই করবা, এটা আমার সলভ করানোর কিছু নেই। আমি নিজে হচ্ছে এই এমসিকিউ সলভ করানো খুবই অপছন্দ করি, কারণ এমসিকিউ কেন ভাই আমি সলভ করাবো, আমি তো ক্লাসের মধ্যে সব দেখাই দিছি। সো বর্ষাকালে ঘরের দরজা আটকানো খোলা কষ্টকর হয় কোনটার কারণে? বর্ষাকালে যে কাঠ থাকে আমাদের দরজায়, সেই কাঠটা কি? সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ কি করে? ইমবাইবেশন প্রক্রিয়া হচ্ছে পানি শোষণ করে, ফলে পানি শোষণ করে সে ফুলে যায়। ফুলে গেলে হচ্ছে দরজাটা যখন ফুলে যায় তখন দরজাটা ঠিক মতো আটকায় না, তাহলে ইমবাইবেশন। এটা ছিল হচ্ছে সিলেট বোর্ড 2028 দিছে। আরে সিলেট বোর্ড 2020। হাইড্রোফিলিক পদার্থ নয়, সেলুলোজ, স্টার্চ, জিলাটিন এগুলো হাইড্রোফিলিক পদার্থ, তাহলে কিউটিন হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ নয়। এবার আসো সুগন্ধির ক্ষুদ্রকণা ছড়িয়ে যেতে পারে কি ধরনের প্রক্রিয়া? এটা হচ্ছে এক ধরনের ভৌত প্রক্রিয়া, কারণ এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া কিছু হয় না। তাহলে এটার আনসার হচ্ছে এ। ঠিক আছে? ওকে, আমরা এই যে এমসিকিউ গুলো যেগুলো আছে, এগুলো বোর্ডের এমসিকিউ, এগুলো তোমাদেরকে হচ্ছে স্লাইডের সাহায্যে দিয়ে দিব। এখন আমরা হচ্ছে ক্লাসের একটা বিরতিতে যাব, বেশ বড়সড় একটা বিরতি। সো এই বিরতিতে যাওয়ার আগে তোমাদেরকে আমি হচ্ছে এখন ক্লাসের মধ্যে টাস্ক দিব, সেটা হচ্ছে তোমরা
এইটা হচ্ছে এখন করবা। এটার আনসার তোমরা লেখো, আনসার লিখো এবং আনসার লিখে হচ্ছে গ্রুপে জমা দেবা, ঠিক আছে? ওকে, এখন কয়টা বাজে? বাজে হচ্ছে 8টা। সো আমরা 15 মিনিটের একটা বিরতি দিব, আমরা 8টা না 15 মিনিট না, আরেকটু 8টা 18তে ব্যাক করব, ঠিক আছে? 15 মিনিটের একটা বিরতি দিব, 8টা 18তে আমরা ব্যাক করব। ওকে, ইম্পর্টেন্ট টপিক জানতে চাইছো না? আমি কিন্তু অনেক টপিক স্কিপ করেই পড়াইছি। সো আমি আজকে যা যা পড়াইছি সবই ইম্পর্টেন্ট। প্রচ্ছদন, তারপর হচ্ছে গাছের হচ্ছে পানি শোষণ করা, দেন হচ্ছে তোমার আরেকটা কি পড়াইছি, যে হার্টের গঠন, হার্ট কিভাবে হচ্ছে ব্লাড সার্কুলেশন হয় এটা, দেন হচ্ছে তোমার এই যে হৃদরোগ, এই তো, আর তো কিছু নাই মনে হয় এখানে। আর কি কিছু আছে? আর তোমাদের একটা সাজেশন পিডিএফ দেয়া আছে না? ওই সাজেশন পিডিএফ এ খুব সুন্দর করে হচ্ছে বলে দেয়া আছে যে কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওই সাজেশন পিডিএফটা একটু দেখে নিও, এখানে খুব সুন্দর করে গুছায় দেয়া আছে, ঠিক আছে? হুমায়রা হাসান, ক্লাসে যখন অ্যাড হই তখনই শুধু বিরতি থাকে। আরে বাবা, তুমি অ্যাড হইছে হচ্ছে 1 ঘন্টা পরে ক্লাসের, তাহলে বিরতি তো থাকবেই। কারণ ভাইয়া তো এখানে 1 ঘন্টা বক বক করা, মাথা টাথা পুরো ধরে যায়, অনেক কষ্ট ভাই, এখানে দাঁড়াইলে বুঝবা। তো আমি বিরতি না নিলে না, আমি নিজেই হচ্ছে পরের পার্টের ক্লাস নিতে পারবো না, বুঝছো ভাই? এই হচ্ছে অবস্থা। ফারহানা, থ্যাঙ্কস কেন দিলা? বোঝানোর জন্য? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ওই ভাই বসে আছে বুঝছো, ওই ভাইয়ের সাথে মিটিং করব তোমাদের ক্লাস শেষে। তো এই ক্লাস মিটিং, মেডিকেলের ক্লাস, মেডিকেলের ওয়ার্ড, পড়াশোনা, এই হচ্ছে জীবনের অবস্থা। এত পড়াশোনা ভালো লাগে বলো? যেমন একটা গরুর খামার থাকতো, এত পড়াশোনা করে কি হবে? তাই অপার ভাইয়ের মতো একটা গরুর ফার্ম খামার থাকতো, একটা বাড়ি থাকতো, ছোট একটা বিল্ডিং। সকালবেলা উঠতাম 7টা বাজে, উঠে ঘাস কাটতাম, ঘাস কেটে গরুরে খাওয়াইতাম, ভুসি দিতাম, খড় দিতাম। তারপরে গরু প্রতি বছর হচ্ছে 2-3টা করে বাচ্চা দিত, গরুর বাচ্চা পালতাম, এখান থেকে বিশাল একটা ফার্ম হয়ে যেত। ছাগল পালতাম, মুরগি পালতাম, সুন্দর লাইফ। হ্যাঁ, কি ঘোড়ার ডিমের আইসে তোমাদেরও পোলাপানের ক্লাস নিতেছি আর আমিও ক্লাস করাইতেছি, তাই না? যাই হোক, হোয়াট এভার, চলো আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে যাই। ওকে, নেক্সট ইয়ার দেখা হবে ইনশাল্লাহ মনি। ওকে, চলো আসো খাদ্য পুষ্টি পরিপাক। এবার আসা হচ্ছে উদ্ভিদের খনিজ পুষ্টি জিনিসটা আসলে কি। এরা হচ্ছে উদ্ভিদের শরীরে কিছু কিছু উপাদান আছে যেগুলো না হইলে উদ্ভিদ বৃদ্ধি হবে না এবং উদ্ভিদ মারা যাবে। দুইটা জিনিস মাস্ট বলতে হবে, উদ্ভিদ মারা যাবে, উদ্ভিদের বৃদ্ধি হবে না। এই দুইটা জিনিস যদি থাকে, কোনো 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 উপাদানের অভাবে হয়, তাহলে সেগুলোকে বলা হয় অত্যাবশ্যকীয় পুষ্টি। এই অত্যাবশ্যকীয় পুষ্টি হচ্ছে 16টা, এর মধ্যে ম্যাক্রো মানে বেশি। তার মানে 16কে যদি 2 ভাগে ভাগ করি তাহলে 9 আর 7-এ ভাগ করা যায়, ঠিক আছে? 8 আর 8 তো সমান হয়ে গেল, তাহলে বেশি করতে হলে 9, কম হচ্ছে 7, তাহলে ম্যাক্রো হচ্ছে 9টা। কি কি? এইচ কন কে কা ম্যাকপিএস, ঠিক আছে? এই 9টা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং সিরিয়ালে আছে। হাইড্রোজেন সবচেয়ে বেশি লাগে, কার্বন তার চেয়ে কম, কম কম এরকম করে এই। ওকে, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। ওকে, এবার আসা হচ্ছে পুষ্টি উপাদানের কোনটা হচ্ছে কি কাজে লাগে। সো এই জিনিসটা হচ্ছে পুরোটা তোমাদের রিডিং, ঠিক আছে? এই জায়গাতে রিডিং পড়ানো বাদে আর কিচ্ছু নাই। অভাবজনিত লক্ষণের ক্ষেত্রে জাস্ট কোনটা কি রোগ তৈরি করে সেই জিনিসটা জাস্ট জানবা, ঠিক আছে? কোনটা কি রোগ তৈরি করে, যেহেতু এটা রিভিশন ক্লাস, আমি আর এখানে পুরোপুরি ডেসক্রিপশনে যাচ্ছি না, কারণ পরীক্ষা আগে আমরা সিলেবাস শেষ করতে পারবো না তাইলে। এবার আসো এই জায়গাটাতে মেইনলি আমি বলি, সামারিটা বলি। যদি শক্তি উৎপাদনের কথা আসে তাহলে শর্করা, তাপ উৎপাদনের কথা আসলে চর্বি, আর যদি হচ্ছে বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ আসে তাহলে হচ্ছে আমিষ, ঠিক আছে? এখন মজার ব্যাপার হচ্ছে চর্বি হচ্ছে তাপও তৈরি করে, শক্তিও তৈরি করে। সেক্ষেত্রে আমরা কোনটা বলবো? চর্বির প্রথম কাজ হচ্ছে তাপ তৈরি করা, তারপরে পারলে সে শক্তি তৈরি করে, নাহলে সে করে না। এবারে পানি, পানি হচ্ছে দেহের তাপের সমতা রক্ষা করে, মানে কোথাও গরম হয়ে গেলে ঠান্ডা করে, ঠান্ডা হয়ে গেলে গরম করে। খাদ্যপ্রাণ বা ভিটামিন হচ্ছে মেইনলি সে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর খনিজ লবণ আছে বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয়। এবার খাদ্য আঁশ বা রাফেজ, এটা খুবই খুবই আসে। রাফেজ কি? শাকসবজির যে অংশটা আমাদের হজম হয় না, স্পেশালি ডাটা শাকের, সেই জিনিসটা হচ্ছে আমাদের রাফেজ বা লাউ শাকের। সো এই জিনিসটা কি করে? এটা আমাদের মলের মধ্যে থাকে এবং এটা পানি শোষণ করে, ফলে পানি শোষণ করে এটা মলটাকে হচ্ছে সফট করে ফেলে। সফট করলে আমাদের পায়খানা করতে সুবিধা হয়। এই এখন হচ্ছে আমিষের কথাটা আসছে, ঠিক আছে? এখন আমিষের যখন উৎস আছে, আমিষ হচ্ছে 2 ধরনের উৎস থেকে পাওয়া যায়। এবং আমিষটা কেন এতটা ইম্পর্টেন্ট দেখো, আমি প্রত্যেকটা লাইন যে বলতেছি, প্রত্যেকটা লাইনে লাইনে এমসিকিউ, এবং আমি ইম্পর্টেন্ট লাইনগুলো জাস্ট বলে দিচ্ছি। তুমি যদি বইটা বন্ধ করে জাস্ট আমার কথাগুলো হেডফোন দিয়ে শোনো পরীক্ষার আগে, তাও ইনশাআল্লাহ তুমি আনসার করতে পারবে এমসিকিউ। আমিষ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমিষের মধ্যে হচ্ছে নাইট্রোজেন সবচেয়ে বেশি পাওয়া যায়, এই জন্য আমিষ ইম্পর্টেন্ট। আর কি কি পাওয়া যায়? সালফার, ফসফরাস, আয়রন। সালফার, ফসফরাস, আয়রন, এই 3টা জিনিস থাকার কারণে আমিষ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আমিষে শতকরা 16% নাইট্রোজেন থাকে। এবার আমিষ 2 জায়গা থেকে পাওয়া যায়, প্রাণী এবং উদ্ভিদ। প্রাণী থেকে কি পাওয়া যায়? মাছ, মাংস, ডিম, দুধ, এই 4টা জিনিস থেকে সব আমিষ পাওয়া যায়। দেখো, মাছ, মাংস, ডিম, দুধ, এখানে বাকি যা দিছে সব ডিম ওই দুধ থেকেই তৈরি বা মাংস থেকেই তৈরি। যেমন এই যে যকৃৎ, এটা কিন্তু মাংসের একটা অংশ। এবার আসে উদ্ভিজ্জ আমিষ। যত ধরনের ডাল আর বিচি আছে খাওয়ার মতো, যত ধরনের ডাল আর বিচি আছে খাওয়ার মতো, সবগুলার থেকে আমিষ পাওয়া যায়। কাঁঠালের বিচি, শিমের বিচি, চীনা বাদাম, পেস্তা বাদাম, এই বাদাম সেই বাদাম, ডাল, দুনিয়ার সবকিছুতে উদ্ভিজ্জ আমিষ। সিম্পল, শেষ। এবার আসা হচ্ছে শর্করা। শর্করা হচ্ছে আমরা বেকারিতে রেস্টুরেন্টে যত ভাত আর রুটি জাতীয় খাবার পাই সব হচ্ছে শর্করা। তার মানে কি থাকে? বেকারিতে হচ্ছে স্টার্চ ইউজ হয়, দেন তোমার গম ইউজ হয়, আলু ইউজ হয়, এগুলো সব হচ্ছে শর্করা। এটা এখান থেকে জাস্ট দেখতে হবে। এখন আসো, শর্করার একটা অণু থাকলে 1 শর্করা,
দুইটা অণু থাকলে দুই শর্করা, অনেকগুলো অণু থাকলে বহু শর্করা। মানে যদি এরকম হয় যে শর্করার একটা অণুতেই একটা শর্করা, তাহলে এটা এক শর্করা। যদি দুইটা অণু মিলে একটা শর্করা হয় তাহলে দ্বি শর্করা। যদি অনেকগুলো অণু মিলে একটা শর্করা তাহলে বহু শর্করা। স্পেশালি তোমাদের এই এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করার উদাহরণটা আমাদের মাস্ট লাগবে। গ্লুকোজ, সুক্রোজ, ল্যাকটোজ, শ্বেতসার, গ্লাইকোজেন। ঠিক আছে। স্নেহ জাতীয় খাদ্য, এটা তো হচ্ছে দুই জায়গা থেকে পাওয়া যায়, উদ্ভিদ আর প্রাণী। প্রাণী থেকে হচ্ছে যত চর্বি আছে সব হচ্ছে প্রাণী জাতীয় স্নেহ, আর উদ্ভিদ হচ্ছে যত ধরনের তেল আছে সব হচ্ছে উদ্ভিদ স্নেহ। সিম্পল। এবার আসো খাদ্যপ্রাণ ভিটামিন। ভিটামিন বি, সি এটা পানিতে দ্রবণীয় হয়, আর ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হচ্ছে কি হয়, চর্বিতে দ্রবণীয় হয়। এখন আসো হচ্ছে আমরা মনে রাখার ট্রাই করি যে ভিটামিন এ, ডি, ই, কে কোনটা কোথা থেকে পাওয়া যায়। সো বেসিক্যালি খেয়াল করে দেখো, দুনিয়াতে যত দামি খাবার আছে সবগুলোতে ভিটামিন ডি পাওয়া যায়। ডি তে দামি কেমনে? দুধ, ডিম, কলিজা, দুগ্ধজাত দ্রব্য, মাছের তেল, ভোজ্য তেল, এগুলো সব ভিটামিন ডি। ভিটামিন এ কোথায় পাওয়া যায়? দেখো, মাছ, মাংস, ডিম, দুধ। ডিম, দুধ এগুলো তার সাথে হচ্ছে রঙিন শাকসবজি, আম, কাঁঠাল, গাজর ইত্যাদিতে পাওয়া যায়। এরপরে আসা হচ্ছে ভিটামিন বি। ভিটামিন বিটা একটু ভালো করে মনে রাখতে হবে, স্পেশালি এই যে ঢেকি ছাটা চাল, লাল আটা, অঙ্কুরিত ছোলা, দেন হচ্ছে তোমার কলিজা, শিমের বিচি, এগুলো ইম্পর্টেন্ট। ভিটামিন সি হচ্ছে যত টক ফল আর ঝাল ফল আর সবুজ ধরনের ফসল আছে সবগুলোতে পাওয়া যাবে। এবার আসো খনিজ লবণ। খনিজ লবণ মেইনলি কি করে? খনিজ লবণ মেইনলি হচ্ছে বিভিন্ন বিক্রিয়ায় সাহায্য করে এবং আমাদের হাড় গঠনে হেল্প করে। ঠিক আছে, ওকে। এবার পানি। পানির কাজ তো এটা তোমরা জানো, এটা আমি ব্যাখ্যা করতেছি না। আদর্শ খাদ্য পিরামিড, যে জিনিসটা তোমরা ভুল করো, সবচেয়ে বেশি খাওয়া লাগে হচ্ছে আমিষ, শর্করা, তারপরে খাওয়া লাগে হচ্ছে শাকসবজি। শাকসবজি মানে ভিটামিন আর খনিজ, তারপরে হচ্ছে আমিষ, তারপরে হচ্ছে স্নেহ। আমরা যে জিনিসটা সবচেয়ে ভুল করি, আমরা হচ্ছে এই যে এই শাকসবজিটাকে শর্করার আগে দিয়ে দিই। শর্করা সবচেয়ে বেশি খাই আমরা, ভাত সবচেয়ে বেশি খাই, তারপরে শাক খাই, তারপরে হচ্ছে মাছ মাংস খাই, তারপরে হচ্ছে তেল খাই। ঠিক আছে, এটা মাথায় রাখবা। সুষম খাদ্য বৈশিষ্ট্য দরকার নেই, এগুলো দরকার নেই। এবার পুষ্টির অভাবজনিত রোগ। থাইরয়েড রোগ, গলগণ্ড। গলগণ্ড হচ্ছে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় কেন? যদি আয়োডিন না থাকে। তোমার লবণে যদি আয়োডিন না থাকে তাহলে তোমার এই যে থাইরয়েড গ্রন্থিটা ফুলে যাবে। এটাই হচ্ছে গয়টার বা থাইরয়েড রোগ। রাতকানা, তোমার যদি ভিটামিন এ না খাও তুমি, তাহলে রাতের বেলা কি হবে না, তুমি হচ্ছে দেখতে পাবে না। দিনের বেলা দেখতে পাবো, রাতের বেলা দেখতে পাবো না। এটাই হচ্ছে রাতকানা, এবং এটাকে বলা হয় জেরোফথ্যালমিয়া। এটার 8টা স্টেপ আছে, 8টা স্টেপের কোনোটাই তোমার দরকার নেই। ঠিক আছে, এটা আমাদের মেডিকেলের ফার্স্ট ইয়ারে আমরা পড়ছি। এবার আসো রিকেটস। ভিটামিন ডি এর যদি অভাব হয় তাহলে তোমার শরীরের হাড়টা হচ্ছে একদম সফট হয়ে যায়। সফট হয়ে গেলে কি হয়, তোমার বডির প্রেসারে, তোমার বডির পুরো ওজনটা হাড় ধরে রাখতেছে না, তখন বডির প্রেসারে এই হাড়, পায়ের হাড়গুলো বাঁকা হয়ে যায়। এটাকে বলা হয় রিকেটস। তো এটার জন্য কি করতে হবে? ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাইতে হবে। রক্ত শূন্যতা, এটা তো একটু আগেই বললাম রক্ত শূন্যতা কি, তো এটা আর ইয়ে করলাম না আমরা। এবার আসো পুষ্টি উপাদানের শক্তি নির্ণয়। এটার হচ্ছে শর্করাতে 4 কিলো ক্যালোরি, আমিষে 4 কিলো ক্যালোরি, চর্বিতে 9 কিলো ক্যালোরি। এটা হচ্ছে 1 গ্রামে, এবং এই ম্যাথটা জানতে হবে আমাদের। 20 গ্রাম চেরায় 15.4 গ্রাম শর্করা, তাহলে 1 গ্রাম শর্করা 4 কিলো ক্যালোরি, তাহলে 15.4 গ্রামে হচ্ছে 15.4 গুণ 4, তাহলে 1 গ্রাম প্রোটিনে কত, এত গ্রাম প্রোটিনে কত, 1 গ্রাম স্নেহে কত, এত গ্রাম স্নেহে কত, সো টোটাল খাদ্য ক্যালোরি কত। সো এখানে টোটাল খাদ্য কিলো ক্যালোরি বের করছে। এবার কিলো ক্যালোরির সাথে কিলো জুলের সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। তাহলে এত কিলো ক্যালোরি সমান কত কিলো জুল। সো তোমাকে ক্যালোরিতে দিছে নাকি হচ্ছে তোমাকে জুলে দিছে সেটা তোমাকে জানতে হবে। এবার বিএমআর আর বিএমআই, এই দুইটা সূত্র জাস্ট মুখস্থ করতে পারে, কিচ্ছু না। সূত্র মুখস্থের ক্ষেত্রে আমি একটু বলি, তোমাদের এখানে ওজনটাকে যেতে দিতে হবে, উচ্চতা সেন্টিমিটারে দিতে হবে, বয়স বছরে দিতে হবে, এটা মাথায় রাখবা। অনেক সময় তোমাদের উচ্চতা মিটারে দেওয়া থাকে, এটা কিন্তু সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। ওজন অনেক সময় তোমাকে হচ্ছে গ্রামে দিবে, গ্রাম থেকে কেজিতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। এবার এটা দিয়ে তোমাদের ম্যাথ আসবে যে পরিশ্রমী না হলে হালকা পরিশ্রমী। এটা মনে রাখার উপায়টা আমি বলি, তুমি পরিশ্রমী না, এবার হালকা পরিশ্রমী মানে 2-3 দিন খেলাধুলা করো। এরপরে মোটামুটি পরিশ্রমী, তুমি 2-3 দিন প্রচুর খেলাধুলা করো। তারপর হচ্ছে সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করো। তারপর হচ্ছে মারাত্মক লেভেলের খেলাধুলা করো। তাহলে দেখো 5টা স্টেপ। প্রথম স্টেপটা হচ্ছে তুমি পরিশ্রমী না, এরপর হচ্ছে 2-3 দিন মোটামুটি খেলাধুলা করো, 2-3 দিন অনেক বেশি খেলাধুলা করো, সপ্তাহে প্রতিদিন মারাত্মক খেলাধুলা করো, আর সপ্তাহে প্রতিদিন অনেক খেলাধুলা করো, আর লাস্টটা হচ্ছে সপ্তাহে মারাত্মক খেলাধুলা করো।
সো প্রত্যেকটা তো হচ্ছে বিএমআর মানের সাথে কত গুণ করতে হবে এটা আছে, এটা সিরিয়ালে আমরা মুখস্থ করব 1.2 1.375 1.55 1.725 1.9, ঠিক আছে। ওকে, এবার আসো বিএমআই, মাস্ট পরীক্ষা এটা আসবে। ওজন কেজিতে এবং দেহের উচ্চতা মিটার স্কয়ার। অনেকেই হচ্ছে দেহের উচ্চতা এটাতে কি করে, এটা ইঞ্চিতে বসাও বা সেন্টিমিটারে বসাও, একদম ভুল, ঠিক আছে। মিটারে বসায় স্কয়ার করতে হবে। আমি বলি তোমার দেহের উচ্চতার মান যদি মানে 1.8 বা 1.6 এটার কম আসে বা এটার চেয়ে বেশি আসে, তাহলে মনে করবো তোমার ম্যাথ ভুল হয়েছে। যদি তোমার দেহের উচ্চতা 1.8 1.6 1.7 এর চেয়ে অনেক বেশি আসে, ধরো 10 to 20 আসছে, তাহলে বুঝবা তোমার ম্যাথ ভুল হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ভুল ধরার একটা উপায়। এবার এটা তো জানোই 18.5 থেকে 24.9 হচ্ছে সুস্বাস্থ্যের আদর্শ মান। এর নিচে হইলে ওজন কম, আর এর বেশি হইলে আস্তে আস্তে হচ্ছে বাড়তে থাকে। এর ক্ষেত্রে প্রথমেই দেখো, প্রথমে কিন্তু বলছে অতিরিক্ত ওজন, তারপরে মোটার প্রথম স্তর। অনেকে এই অতিরিক্ত ওজনকে মোটার প্রথম স্তর মনে করে, এটা ভুল। এবার এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, শরীর চর্চা বিশ্রাম কি কি করলে আমাদের শরীর ভালো থাকবে এটা একটু একবার পড়ে নিবা, ঠিক আছে। বেসিক্যালি আমি বলি খাবার ঠিকমতো খাইতে হবে, শরীর চর্চা ঠিকমতো করতে হবে, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটতে হবে, এই কথাগুলোই বলছে। এই কীটনাশক এত আসে না, পরীক্ষা দরকার নেই। এবার আসা হচ্ছে পরিপাক। সো পরিপাকে বেসিক্যালি আমি একটু বলি, এটা হচ্ছে আমাদের মুখছিদ্র। ওকে, মুখছিদ্রের পর এই জিনিসটা হচ্ছে আমাদের গলবিল, ঠিক আছে। আচ্ছা, গলবিলের উপরে হচ্ছে আমাদের নাসা ছিদ্র আছে, এটা হচ্ছে আমাদের নাসা ছিদ্র, এটা হচ্ছে আমাদের ফুসফুস, আর এটা হচ্ছে আমাদের অন্ননালী বা খাদ্যনালী, ঠিক আছে। আমি একবারে সব দেখা দিচ্ছি। খাদ্যনালীর পর এটা হচ্ছে আমাদের পাকস্থলী। এখন খেয়াল করে দেখো, মুখের মধ্যে আমাদের শুধু শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়, আর পেটে হচ্ছে শুধু প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয় এখানে। ওকে, সামান্য পরিপাক কিভাবে, শর্করা পরিপাক হয় টায়ালিনের মাধ্যমে। ভালো করে আমার মনোযোগ দিয়ে খেয়াল করো, টায়ালিন নামক এনজাইমের মাধ্যমে। শর্করাটা কিসে পরিণত হয়, শুধু মল্টোজে পরিণত হয়, ঠিক আছে। শর্করাটা জাস্ট মল্টোজে পরিণত হয়। আর পেটের মধ্যে কি হয়, পেপসিন, জিলেটিনেস, এগুলো দিয়ে আমাদের যে প্রোটিনটা আছে, এই প্রোটিনটা হচ্ছে জাস্ট সামান্য একটু প্রোটিওজ আর পেপটনে পরিণত হয়। তাহলে এখানে আমরা কি পাই, আমাদের প্রোটিনটা হচ্ছে প্রোটিওজ, কিভাবে কাঁপে নাকি, প্রোটিওজ প্লাস পেপটনে পরিণত হয়। এগুলো আমাদের বডি হজম করতে পারে না, এগুলো আমাদের বডিতে হজম করতে পারে না। তো তার আগে পরিপাকের সংখ্যাটা দিই। পরিপাক হচ্ছে হজম অযোগ্য বস্তু, মানে বড় বস্তু যেটা আমরা হজম করতে পারি না, সেটাকে ছোট খাবারে পরিণত করা, যেটা আমাদের দেহে হজম করতে পারে। কিসের সাহায্যে, হচ্ছে আমাদের এনজাইম এর সাহায্যে। অর্থাৎ এনজাইমের সাহায্যে দেহে অশোষণযোগ্য খাদ্যকে শোষণযোগ্য খাদ্যে পরিণত করাই হচ্ছে আমাদের পরিপাক, ঠিক আছে। আচ্ছা, এখন প্রোটিনকে যে আমরা প্রোটিওজ আর পেপটনে পরিণত করতেছি, এই প্রোটিওজ আর পেপটন আমাদের বডি হজম করতে পারে না। আমাদের বডি শুধুমাত্র শর্করার মধ্যে গ্লুকোজ, আমিষের মধ্যে অ্যামাইনো অ্যাসিড, আর লিপিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এগুলোকে হজম করতে পারে। এর বাইরে আমাদের বডি কোনো কিছুই হজম করতে হচ্ছে পারে না, ঠিক আছে। তাহলে প্রোটিওজ আর পেপটন তো হজম করতে পারে না। আর শর্করাকে যে আমাদের মল্টোজে পরিণত করে, মল্টোজ, এই ম্যালটোজ হচ্ছে আমাদের বডি হজম করতে পারে না। সো তখন কি হয়, এই যে ডিওডানামে চলে আসে খাবার সব। ডিওডানামের মধ্যে কি কি এসে জমা হয়, ডিওডানামের মধ্যে হচ্ছে অগ্নাশয় রসে, অগ্নাশয় গ্রন্থি থেকে অগ্নাশয় রস, এবং আমাদের এই যে কলিজা থেকে বা লিভার থেকে হচ্ছে পিত্তরস, দুইটা এসে জমা হয়। এবং অগ্নাশয় রস এবং পিত্তরস এই দুইটা মিলে, এবং তার সাথে এই ডিওডানামের নিজের আন্তরিক রস, এই তিনটা রস মিলে এখানে শর্করা, প্রোটিন, লিপিড তিনটারই হচ্ছে 100% পরিপাক হয়। এবং শর্করা, প্রোটিন, লিপিড, শর্করা পরিণত হয় গ্লুকোজে, প্রোটিন পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে, লিপিড পরিণত হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে। এইটাই হচ্ছে পরিপাক, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদের পরিপাক শেষ। আমি একবারে বলতেছি জাস্ট পরীক্ষার হলে কি কি লাগবে তোমার। এবার আসো, এটা এরপরে বড় হয়ে হচ্ছে ক্ষুদ্রান্ত্র পরিণত হয়। এই যে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ মনে রাখবা, ডিজেআই, ডিওডানাম, জেজুনাম, ইলিয়াম। এর মধ্যে ইলিয়ামে হচ্ছে আমাদের সব শোষণ হয়, মানে এই যে আমাদের খাদ্য তৈরি হইলে এই খাদ্যগুলো সব শোষণ হবে হচ্ছে ইলিয়ামে গিয়ে, ঠিক আছে। কিভাবে শোষণ হবে দেখো, এটা হচ্ছে একটা ইলিয়ামের ভিলাই, এটা ধর একটা ইলিয়াম, ঠিক আছে। ইলিয়ামের একটা অংশ কাটছি, ইলিয়ামের ভেতরের দিকটা এরকম, ঠিক আছে, ভেতরের দিকটা এরকম, এগুলোকে বলা হয় ভিলাই। এই যে একটা ভিলাই আমি বড় করে রাখছি, ভিলাইয়ের ভিতরে থাকে হচ্ছে রক্তনালী, এই যে রক্তনালী, এবং রক্তনালীর নিচে থাকে হচ্ছে লসিকা নালী, এই যে লসিকা নালী। সো বেসিক্যালি এখানে যে জিনিসটা হয়, খাবার এসে এখানে ধাক্কা খায়। সো অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ এটা সুন্দর মতো রক্তনালীতে সরাসরি ঢুকে যায়। আর আমাদের যে ফ্যাটি অ্যাসিড আছে আর গ্লিসারল, এটা আমাদের সরাসরি রক্তনালীতে ঢুকতে পারে না, সে ঢুকে হচ্ছে লসিকা নালীতে।
সো এই লসিকা নালী দিয়ে গিয়ে এটা একটা টাইমে গিয়ে রক্তনালীতে ঢোকে, সেটা কোথায়? এই ঘাড়ের এখানে গিয়ে এই ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল হচ্ছে রক্তনালীতে ঢোকে। বোঝা গেছে? আচ্ছা, সো রক্তনালীর মাধ্যমে পুরো বডিতে হচ্ছে ব্লাডটা, খাবারটা চলে যায়। আচ্ছা, আমরা বুঝলাম। ইলামের পার্টটা আমাদের হলো, আমি কিন্তু একেবারে সংক্ষেপে পরীক্ষার জন্য যতটুকু লাগে ততটুকু পড়াচ্ছি। এরপরে হচ্ছে আমাদের লাস্টের পার্টটা হচ্ছে বৃহদন্ত্র, এটা হচ্ছে আমাদের কোলন। সো এটা হচ্ছে আমাদের কি অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের এমনিতে কোনো কাজ সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি, তবে ধারণা করা এটা রোগ প্রতিরোধে কিছুটা হেল্প করে। অ্যাপেন্ডিক্সে যদি কোনো কিছু ঢুকে যায় তাহলে এটা ইনফেক্টেড হয়ে যায়, তখন এটাকে বলে অ্যাপেন্ডিসাইটিস। এবার এটা হচ্ছে সিকাম, এই যে থলেটা হচ্ছে সিকাম। সিকাম উপরের দিকে উঠে ঊর্ধ্বগামী কোলন, সাইডের দিকে যায় ট্রান্সভার্স কোলন বা এটাকে বলা হয় অনুপ্রস্থ কোলন, নিচের দিকে যায় নিম্নগামী কোলন, আর হচ্ছে এই যে এটা হচ্ছে সিগময়েড কোলন। সিগময়েড কোলনের নিচের অংশটা আমি এখানে আঁকি, এটা হচ্ছে আমাদের মলদ্বার, ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি বলে মলাশয়, মলাশয়, এখানে মল জমা হয়, আর এটা হচ্ছে আমাদের মল ছিদ্র বা পায়ু ছিদ্র, ঠিক আছে? সো বেসিক্যালি আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম সেটা হচ্ছে যে এখানে যা আছে সব, ঠিক আছে? এখানে যা আছে আমি হচ্ছে সব একটানে পড়াই ফেললাম। একটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে দাঁতের গঠন আর দাঁতের পার্টটা। তো চলো সেটা আমরা একটু একটানে দেখে আসি। দাঁতের জন্য আমাদের মুখটাকে হচ্ছে মিলে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা জাস্ট এক ভাগটা দেখি। এটা হচ্ছে আমাদের কর্তন দাঁত, কর্তন মানে এটা কাটতে হেল্প করে। এটা হচ্ছে আমাদের ছেদন দাঁত, এটা আমাদের ছিঁড়তে হেল্প করে, মাংস ছিঁড়তে হেল্প করে। এই লাস্টে থাকে আমাদের 3টা পেশন দাঁত, এরা আমাদের পিষতে হেল্প করে খাবার। আর মাঝখানে থাকে হচ্ছে 2টা হিজড়া দাঁত, মানে যাদেরকে বলা অগ্র পেশন দাঁত, এরা ছেঁড়ার কাজও করে, এরা পেশার কাজও করে, ঠিক আছে? হিজড়া দাঁত বলা ঠিক না, বাট এদের কাজ এইটাই। এবং এই মোলার দাঁতের মধ্যে এই লাস্ট যে দাঁতটা, এটাকে বলা আক্কেল দাঁত, কারণ এটা একটা নির্দিষ্ট বয়সের পরে ওঠে, এই জন্য এখানে বলে আক্কেল দাঁত। কি চলে এখানে? এখানে রঙ্গ চলে, ঠিক আছে? আমি নাচতেছি, ড্যান্স, ডিস্কো ড্যান্স করতেছি, ডিস্কো ড্যান্স চলে এখানে। একজনে জিজ্ঞাইতেছে কি চলে, কি অদ্ভুত বিষয় ভাই, কাদের বড়াই। এবার আসো, তাহলে এক পাশে কয়টা দাঁত থাকে? এক পাশে হচ্ছে এখানে 2টা কর্তন দাঁত থাকে, একটা পেশন দাঁত থাকে, সরি ছেদন দাঁত থাকে, 2টা হচ্ছে অগ্র পেশন দাঁত থাকে, 3টা হচ্ছে পেশন দাঁত থাকে। এবার এই সংখ্যাগুলোকে যদি জাস্ট 4 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে হচ্ছে পুরো দাঁতের সংখ্যা পেয়ে যাও, কারণ এ পাশে যা থাকে এ পাশেও তাই থাকে, এই উপরে যা থাকে নিচেও তাই থাকে। তাহলে এইটারে যদি 4 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে পুরো দাঁত পেয়ে যাবে। তাহলে এটা টোটালি কয়টা থাকে? 8টা। এটা টোটালি কয়টা? আচ্ছা 8 বাংলা লিখে 8টা। এটা টোটালি থাকে 4টা, এটা টোটালি থাকে 8টা, এটা টোটালি থাকে হচ্ছে 12টা। দ্যাট 12টা দাঁত। তাহলে এই মোট মেলায় হচ্ছে 32টা দাঁত। এবার আসো দাঁতের স্ট্রাকচার। দাঁতের স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো যে জিনিসটা তোমরা ভুল করো, মেইন দাঁতটা কিন্তু হচ্ছে এটা ডেন্টিন, এটা হচ্ছে মেইন দাঁত। এই দাঁতের উপর একটা সাদা আস্তরণ থাকে, সেটাকে বলা হয় এনামেল, ঠিক আছে? এনামেলটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, এবং এনামেল ক্ষয় হইলে সেটাকে আমরা বলি ক্যাভিটি, ঠিক আছে? ওকে, এই ডেন্টিনের ভেতরের দিকে থাকে হচ্ছে আমাদের দন্তমজ্জা, যেটার মধ্যে আমাদের দাঁতের কি থাকে? নালী থাকে, স্নায়ু থাকে, ঠিক আছে? রক্তনালী থাকে, স্নায়ু থাকে। আর দাঁতটা যে জিনিসটা দিয়ে হচ্ছে মাড়ির সাথে লেগে থাকে সেটাকে আমরা বলি সিমেন্ট। ওকে, এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে। এবার আসে হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। সো পৌষ্টিক গ্রন্থি তোমাদের খুব বেশি হচ্ছে এখানে বলা নাই, তোমাদের জাস্ট হচ্ছে বলা হয়েছে যে এখানে যকৃতের কাজ কি, যকৃৎ কোনটা কোনটা কি। তো যকৃৎ, অগ্নাশয় গেলাম আর কি দেখে নি। 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে লালা গ্রন্থি, একটা হচ্ছে পাকস্থলী, পাকস্থলীর একটা নাম গ্যাস্ট্রিক গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় এবং আন্ত্রিক গ্রন্থি, এই 5টা গ্রন্থি। এর মধ্যে থেকে যকৃৎ আর অগ্নাশয় হচ্ছে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসে। সো যকৃৎ মেইনলি হচ্ছে 2টা বড় বড় খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে বাম। ডান খণ্ডটা বড় এবং ডান খণ্ডের নিচেই হচ্ছে আমাদের কি থাকে? পিত্তথলি থাকে। এটা আমার মেডিকেল অ্যাডমিশন আসছিল এবং এটা আমি ভুল করছিলাম, কারণ আমি হচ্ছে মাজেদা ম্যাডামের বই পড়ছি, মানে ইন্টারে অনেক রাইটারের বই পড়তে হয়। ওই রাইটারের বইয়ের মধ্যে, মানে ইন্টারের একটা রাইটারের বইয়ের মধ্যেই ছিল যে পিত্তথলি কই থাকে, এবং সেটা ভুল দেয়া ছিল, এই কারণে আমি ভুল করছি। পরে আইসা দিয়ে গুগলে বলছে যে আসলে ডান দিকে থাকে, তার মানে আমি বুঝছি এমসিকিউটা আমার ভুল গেছে। আচ্ছা এনিওয়েজ, সো এটা আমার পড়ার ভুল ছিল না, অ্যাকচুয়ালি এটা বইয়ের ভুল ছিল। সো এখান থেকে পিত্তথলির মধ্যে হচ্ছে পিত্তরস তৈরি হয়, পিত্তরস হচ্ছে কোথায় যায়? আমাদের সেই ডিওডেনামে যায়। ওকে, এবার আসো অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে এরকম একটা গ্রন্থি, মরিচের মতো গ্রন্থি। এটার মধ্যে এই যে এই কোষগুলো থেকে, এই কোষগুলো হচ্ছে আমাদের বহিঃক্ষরা অংশ। কেন? কারণ ওটার নিজের নালীর মাধ্যমে, বহিঃক্ষরা মানে রক্তের বাইরে, বহি মানে কি বাইরে না, ক্ষরা মানে ক্ষরণ করা, মানে এরা রক্তের বাইরে ক্ষরণ করে। এই জন্য দেখো ওরা নিজের নালীর মাধ্যমে ক্ষরণ করে দেখে এদেরকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? এই যে, সো এরা বহিঃক্ষরা গ্রন্থিগুলো অ্যাকচুয়ালি কোন পার্টটা? এই যে এনজাইমটা আছে না, পরিপাকের এনজাইম, এটা হচ্ছে বহিঃক্ষরা পার্ট। আর অন্তঃক্ষরা পার্ট কোনটা? এই যে সাইডে কিছু কিছু ছোট ছোট কোষ থাকে, প্রায় 10 লাখের মতো,
এদেরকে বলা আইল্যান্ডস অফ ল্যাঙ্গারেন্স। দেখো এদেরকে দ্বীপের মতো মনে হচ্ছে না? সো দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপ ইংরেজি হচ্ছে আইলেটস। সো বানানটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গার কি রে ভাই, চ্যাপ্টার শেষ হয় না কেন? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তোমাদের মনে হচ্ছে না চ্যাপ্টার শেষ হয় না কেন? এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গুলো মেইনলি হচ্ছে হরমোন ক্ষরণ করে। এই হরমোন গুলো হচ্ছে কোথায় ক্ষরণ হয়? সরাসরি রক্তে ক্ষরণ হয়। তাহলে রক্তের ভেতরে ক্ষরণ হচ্ছে, এই জন্য বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, অন্ত মানে ভেতরে। যেহেতু অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুইটা পার্টি আছে, এই জন্য অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, এবার আসো মুখে পরিপাক টরিপাক, এগুলো আমাদের হয়ে গেছে। ক্ষুদ্রান্ত পরিপাক এটাও হয়ে গেছে, হজম এটা আমরা করে ফেলছি। এবার আসো আন্তরিক সমস্যা। অজীর্ণতা মানে বদহজম। বদহজম হলে কি হয়? পেট ব্যথা করে, পেট ফুলে যায়, পেট বড় বড় মনে হয়, পায়খানার প্রেসার চাপে, বমি বমি লাগে, এটাই হচ্ছে অজীর্ণতা বা বদহজম। আমাশয়, কোষ্ঠকাঠিন্য, এগুলো জাস্ট এখান থেকে একটু রিডিং করে নেবে, এটা আমার পড়ানোর কিছুই নেই। গ্যাস্ট্রিক বা পেপসিক আলসার, এগুলো থেকে তেমন কিছু আসে না। সো আমাদের যে সাজেশনটা আছে, ওই সাজেশনটা খুব ভালো করে হচ্ছে তোমরা দেখবা। ঠিক আছে, আমি একটা বারে হচ্ছে জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি যে এখানে কি কি আছে। ওকে, তোমাদের সাথে কিন্তু আমাদের এটাই কথা ছিল যে আমরা একটা ওভারভিউ দিয়ে যাবো, পরীক্ষার হলে এটা এটা লাগবে, এভাবে আনসার করতে হবে। সো পরীক্ষার হলে আমি যতটুকু বলছি এতটুকু আনসার করলে ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবে। এবার আসো জীবকোষ টিস্যু। জীবকোষ টিস্যুতে আমি বলি, জীবকোষ টিস্যু যাদের হচ্ছে মানে ম্যাক্সিমামের সিলেবাসে নেই, 5% মনে হয় সিলেবাসে আছে, এই জন্য আমি এটা খুব বেশি পড়াবো না। আমি জাস্ট এটার ইম্পর্টেন্ট পার্ট গুলো বলে যাব। যাদের এই ক্লাসটা করতে হবে বা এই ক্লাসটা করা প্রয়োজন, তারা হচ্ছে চলে যাবে আমাদের এসএস ফিচার স্কুলের ইউটিউব চ্যানেলে। জীবকোষ টিস্যুর উপর খুব সুন্দর একটা ওয়ান শট ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, ওই ক্লাসটা করে ফেলবা, ইনশাল্লাহ এখান থেকে 100% একদম বুঝে যাবে। সো জীবকোষ টিস্যুর ক্ষেত্রে আমি বলি, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা সিলেবাসে নেই, আদিকোষ প্রকৃত কোষের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কত ইম্পর্টেন্ট এটা বলার বাইরে। দেন এখান থেকে লাগবে হচ্ছে তোমার এই প্রোটোপ্লাজম, এগুলো কিচ্ছু লাগবে না। মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ, তার সাথে প্লাস্টিডের গঠন এবং কাজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি একটা কোশ্চেন আসে এটা আসবে, মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ, প্লাস্টিডের গঠন এবং কাজ। এরপরে আসো এন্ডোলজিন, রেটিকুলাম, গলজি বস্তু, এগুলো লাগবে না। নিউক্লিয়াস এর গঠন এবং কাজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপরে আসো আমরা নিচে চলে আসি, সরল টিস্যু, এর মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমার পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমার পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আসো জটিল টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে ট্রাকিড ভেসেল, ট্রাকিড ভেসেল ভালো করে খেয়াল করে দেখো, ট্রাকিড ভেসেল আর হচ্ছে তোমার সিফ কোষ এবং সঙ্গী কোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় সিকিউতে মাস্ট আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে আসো হচ্ছে প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুর মধ্যে এই যে দেখো এই আবরণী টিস্যুগুলো আছে, এগুলো এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট আবরণী টিস্যু। তারপরে হচ্ছে তোমার তরল যোজক টিস্যু, রক্ত, এটা তো আমরা পড়ছি। পেশি টিস্যু, এই যে এই তিনটা ছবি, যে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকিউর জন্য, ইনশাআল্লাহ এটা আসবেই। আর আমাদের স্নায়ু টিস্যুর মধ্যে নিউরনের গঠন ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইনশাআল্লাহ পরীক্ষায় আসবেই। তার সাথে হচ্ছে সিনাপসের গঠন, এটা ইনশাআল্লাহ পরীক্ষায় আসবেই। ঠিক আছে, সিকিউতে। এবার অঙ্গতন্ত্র, এটা আমাদের পড়ার দরকার নেই। ঠিক আছে, এটা থেকে ইনশাআল্লাহ তেমন আসে না, ইচ্ছা করলে রিডিং করতে পারো, বাট এটা থেকে তেমন আসে না ইনশাআল্লাহ। সো এই ছিল হচ্ছে আমাদের রিভিশন ক্লাসটা। সো ইনশাআল্লাহ তোমাদের সাথে ক্লাস 10-এ দেখা হবে। ক্লাসে যতটুকু পড়াইছি, খুব বেশি হয়তো আমি পড়াই নাই, জাস্ট পরীক্ষার জন্য যতটুকু লাগবে এতটুকু পড়াইছি। এক ক্লাসে 3টা চ্যাপ্টার দেওয়া হয়েছে, বুঝোই তো কতটুকু আর পড়ানো যায়। সো মোটামুটি বুঝছো তো যতটুকু পড়াইছি। সাজেশনটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দেবো যে গ্রুপের মধ্যে, যাতে হচ্ছে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেয়। ঠিক আছে, আমি একটা পোস্ট করে কালকের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেবো সাজেশনটা। ঠিক আছে, ওকে, লিঙ্কটা ইনশাআল্লাহ দিয়ে দেবো। ইনশাআল্লাহ 2026 সালে আবার দেখা হবে। ওকে, এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।